আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালার কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়নের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমি ৩ নাম্বার লেকচার নিয়ে আলোচনা করতে চলে এসেছি। মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আমাদের বিগত ২ লেকচারে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি বিগত ক্লাসগুলো করে থাকো তাহলে জানো ফার্স্ট লেকচারে আমরা পরমাণুর যে যে ফান্ডামেন্টাল পার্টিকেলস বা অন্যান্য পার্টিকেলস সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় লেকচারে আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলটাকে নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ২ লেকচারে তোমরা যারা জানো যে রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু আমরা একটা সমস্যা দিয়ে শেষ করেছিলাম। সেখানে গিয়েছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমার পরবর্তী যে পরমাণু মডেলগুলোকে এস্টাবলিশ করতে হেল্প করছে। ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি বলি, আমাদের জার্নিটা আজকে বোর পরমাণু মডেল নিয়ে। রাদারফোর্ডের যে সমস্যাগুলো ছিল সেগুলোকে সমাধান করেছিল তার সহকর্মী বিজ্ঞানী নিলস বোর, এবং তার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে সে তার পরমাণু মডেল প্রয়োগ করে বা পরমাণু মডেল স্টাবলিশ করে, যেটাকে বলা হয় বোর পরমাণু মডেল। তো চলো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, আমাদের এই বোর পরমাণু মডেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো বোর পরমাণু মডেলের আলোচনায় ফার্স্টে আমাদের কিছু ইনফরমেটিভ তথ্য জানতে হবে, যেটা আমাদের ডে টু ডে লাইফে মাঝে মাঝে কাজে লাগে। সো ফার্স্ট অফ অল কি, যে 1913 খ্রিস্টাব্দে আমাদের বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলে যে সমস্যাগুলো হয় সেগুলোর সংশোধনপূর্বক একটা পরমাণু মডেল প্রয়োগ করে। সো এই জিনিসটা বুঝতে পারতেছি আমরা যে 1913 সালে নিলস বোর কি করে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধনপূর্বক পরমাণু মডেল প্রয়োগ করে। সো আমরা একটা সমস্যা মানে একটা আইডিয়া পেলাম যে নিলস বোর কিন্তু মূলত রাদারফোর্ডের প্রবলেমগুলোকে নিয়ে কাজ করেছিল। এখন তোমাদেরকে অনেকে মনে করতে পারো যে ভাই রাদারফোর্ড পরমাণু মডেলটা কি তাহলে ভুল? না ভাই, রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু ভুল না। তোমাকে যদি আমি ফুল পরমাণু জার্নিটার কথা চিন্তা করি, ফার্স্ট অফ অল আমাদের থমসনের প্লাম পুডিং মডেল, থমসন কিন্তু একটা আইডিয়া দিয়েছিল, পরবর্তী থমসনের প্লাম পুডিং মডেলটার সংশোধন করছে রাদারফোর্ড আইসা। তারপর রাদারফোর্ড বলছে যে না, নিউক্লিয়াস থাকে একটা, নিউক্লিয়াসের মধ্যে তোমার সমস্ত ধনাত্মক চার্জ একসাথে কেন্দ্রীভূত থাকে এবং নিউক্লিয়াসের বাহিরে থাকে আমাদের ইলেকট্রন। তারপরে সে কি ঝামেলা ফেস করছে তোমাদের সবার মনে আছে আই গেস। তো রাদারফোর্ডের সমস্যাগুলোকে আমরা যদি নোট ডাউন করি, আসো রাদারফোর্ডের কী কী সমস্যা ছিল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে ফার্স্ট যে সমস্যাটা ছিল যে আকার আকৃতি। কার আকার আকৃতি সেটা আমি একটু বলে দিই। শক্তি স্তরের আকার আকৃতি নিয়ে কিন্তু কোনো কথা বলে নাই। সো আকার আকৃতি অফ শক্তি স্তর, ওকে। সো শক্তি স্তরের আকার আকৃতি নিয়ে কিন্তু আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড কোনো কথাবার্তা বলে নাই। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ওকে। সো আসো আমরা এটা নিয়ে কথাবার্তা বলি একটু। সো ফার্স্ট অফ অল কি, যে আমাদের যে শক্তি স্তরের আকার আকৃতি সেটা নিয়ে কিন্তু আমাদের রাদারফোর্ড কোনো কথা বলে নাই। সো আমরা লিখে দিই যে শক্তি স্তরের আকার এবং আকৃতি নিয়ে কিন্তু আমাদের রাদারফোর্ড কোনো কথা বলে নাই। সো এটা হচ্ছে ফার্স্ট সমস্যা, যে সে বলছে, যাকে যখন কোশ্চেন করা হয়েছে যে আচ্ছা আপনি তো নিউক্লিয়াস নিয়ে এত কথাবার্তা বললেন, তাহলে ইলেকট্রনরা কোথায় থাকে, তখন সে বলে দিয়েছে যে সৌরজগতের দিকে তাকাও, সৌরজগতে কি হয়, কেন্দ্রে থাকে সূর্য এবং এর পাশের বিভিন্ন গ্রহগুলোর নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। সেম অ্যাজ আমাদের পরমাণুতে কি হয়, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের কেন্দ্র করে আমাদের ডিফারেন্ট শক্তি স্তর বা কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। বাট তাকে যখন কোশ্চেন করা হয়েছে তাহলে শক্তি স্তরটা দেখতে কীরকম, এটা কি গোলাকার নাকি উপবৃত্তাকার নাকি বৃত্তাকার, সে এগুলোর কোনো পারফেক্ট অ্যান্সার দিতে পারে নাই। সো এটা ছিল তার একটা ফার্স্টে সমস্যা, সেটা হচ্ছে যে শক্তি স্তরের আকার আকৃতি নিয়ে কিন্তু সে কোনো আইডিয়া আমাদেরকে দিতে পারে নাই। তারপর তার কিন্তু আরও কিছু সীমাবদ্ধতা ছিল। তো তার সেকেন্ড সীমাবদ্ধতাটা যদি আমরা একটু যাই, সেকেন্ড সীমাবদ্ধতাটা কী ছিল, যে একটা ইলেকট্রনের যে শক্তি শোষণ বিকিরণ, একটা ইলেকট্রন যে শক্তি শোষণ করে এবং শক্তি বিকিরণ করে, মানে মেইন কথা হচ্ছে যে রাদারফোর্ড যখনই শক্তি স্তরের কথা বলছিল তখনই সায়েন্টিস্ট একটা কথা বলছে, আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের আলো রিলেটেড কাহিনী হয়, ফর এক্সাম্পল রংধনু বলো বা একটা আলোর বিকিরণ বলো, এই সব কাহিনী যেটা হয় সেটার সাথে আমাদের পরমাণু বা ইলেকট্রন প্রোটনের কানেকশনটা কি সেটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল। মানে অনুপ্রভা, প্রতিপ্রভা, ফ্লোরোসেন্স, এইসব জিনিসের সাথে আমাদের কানেকশনটা কি পরমাণুর, তার কোনো অ্যান্সারও রাদারফোর্ড দিতে পারে নাই। অ্যান্ড থার্ড, আমাদের কিছু ঝামেলা ছিল, যেটা ছিল ম্যাক্সওয়েল। আমি যদি বলি ম্যাক্সওয়েলের পরমাণু মডেলটা বা ম্যাক্সওয়েলের মত অনুযায়ী কি, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা কি জানি যে একটা চার্জ বা একটা গতিশীল চার্জ যদি কন্টিনিউয়াস ঘুরতে থাকে তাহলে কি হয়, সেটা একটা পর্যায়ে কি হবে, আমাদের কেন্দ্রে পতিত হবে। যেটা ম্যাক্সওয়েল বলছে এরকম, যে মনে করো ইলেকট্রন ঘুরতেছে, তো ইলেকট্রন ঘুরতে থাকলে কি হবে, কন্টিনিউয়াস ঘুরতে একদম কেন্দ্রে গিয়ে পতিত হবে। তো তুমি চিন্তা করো, তোমার ইলেকট্রন ঘুরতেছে নির্দিষ্ট কক্ষপথে, ইলেকট্রন যদি এখন কেন্দ্রে গিয়ে পড়ে যায় তাহলে কি হবে, নিউক্লিয়াসের সাথে মিলে যাবে, তাহলে কি আমাদের পরমাণু মডেলটা আনস্টেবল হয়ে গেল না? সো এই আনস্টেবল হয়ে যাওয়ার ফলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটা কিছু জায়গায় ফেল করছে, এবং সেই জায়গায় বোর পরমাণু মডেল শুরু হয়। মানে বিজ্ঞানী নিলস বোর সে করছিল কি, তার যে
সহকর্মী বা রাদারফোর্ড তার সমস্যাগুলোকে সলভ করে 1913 খ্রিস্টাব্দে একটা নতুন পরমাণু মডেল প্রয়োগ করে। এবং তোমাদের যে জিনিস জানতে হবে, বোর পরমাণু মডেলটা আসলে কার উপর ভিত্তি করে বানানো। মানে আবার রাদারফোর্ড পরমাণু মডেলটা আমাদের মানে যে চিরাচরিত যে আমাদের যে চিরায়ত মানে কি বলা যায়, কোয়ান্টাম বলবিদ্যার বা আমাদের যে নিউক্লিয়ার মেকানিক্সের উপর ভিত্তি করে বানানো। বাট আমাদের বোর পরমাণু মডেলটা কিন্তু ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব তার উপর ভিত্তি করে বানানো। সো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব, বাট আগে জাস্ট এটা জেনে রাখো যে আমাদের যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সো এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের এই বোর মডেলটা কিন্তু দাঁড়িয়ে আছে। আর আমাদের রাদারফোর্ড মডেলটা কিন্তু আমাদের নিউটনিয়ান বলবিদ্যার উপর ভিত্তি করে দাঁড়ানো থাকে। সো মানে ওটা হচ্ছে নিউটন বেস আর এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম বেসড। সো আমাদের বোর পরমাণু মডেল মূলত তিনটা প্রধান মতবাদের উপর বা তিনটা ফান্ডামেন্টাল যে কথাবার্তা তার উপর দাঁড়ানো। সেই তিনটা কি দেখো, সেই তিনটা হচ্ছে বোর বলছে যে শক্তি স্তর সম্পর্কিত একটা মতবাদ দিছে, কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা মতবাদ দিছে, আর হচ্ছে কৌণিক শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত একটা মতবাদ দিছে। এই তিনটা মতবাদের মাধ্যমে সে তার এই যে কি বলে পরমাণু মডেলটাকে একটা স্টেবিলিটি প্রদান করছে। সো তিনটা জিনিসের মেইন ফোকাস পয়েন্টগুলো একটু দেখি আমরা। সেটা হচ্ছে কি, কৌণিক ভরবেগ জিনিসটাকে আমাদের বুঝতে হবে ফার্স্টে, এখানে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণটা বুঝতে হবে আমাদেরকে। আর দেখো আরেকটা হচ্ছে যে শক্তি স্তর সম্পর্কিত একটা আইডিয়া লাগবে। সো এই তিনটা জিনিসের আইডিয়াটা আমাদের এখানে লাগবে। সো আই গেস আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের কোন কোন বিষয় সম্বন্ধে খুবই ডিটেলসে এখানে আইডিয়া রাখা লাগবে। সো ফার্স্টে আসো আমরা প্রথম মতবাদটা নিয়ে আলোচনা করি, যে শক্তিস্তর সম্পর্কিত মতবাদটা কি। সো শক্তিস্তর সম্পর্কিত মতবাদে আসলে আমাদের বিজ্ঞানী বোর কি বলছে, সে বলছে পরমাণুতে যেসব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না। সো ফার্স্ট লাইনটাই খেয়াল করো একটু, সেটা বলছে কি ইচ্ছামতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে না। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তারা র্যান্ডমলি যদি ইচ্ছা করে যে আমি এখানে ঘুরবো না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ না করে অনবরত ঘুরতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু এই জায়গাটা খেয়াল করি আমরা একটু, চলো। সেটা বলছে কি কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। সো কয়েকটা জায়গায় একটু ফোকাস করা লাগবে। ফার্স্ট ফোকাসটা করো আমার সাথে এই জায়গাটায়, সেটা হচ্ছে কি বৃত্তাকার কক্ষপথ। সো কক্ষপথের আকারটা কি বলছে সে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে বোর পরমাণু মডেল অনুযায়ী আমাদের কক্ষপথের আকারটা কিরকম, সেটা কিন্তু আমাদের বৃত্তাকার। এটা মনে রাখতে হবে যে বৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে। এরপরে দেখো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ না করে, এটা খুবই আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে কিন্তু তুমি কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবে না। এই তিনটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে কেন্দ্র করে র্যান্ডম কোনো বা ইচ্ছামতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে না, তার অনুমোদিত একটা কক্ষপথ থাকতে হবে, সেখানে ঘুরতে পারবে সে। সেকেন্ডলি বলা হয়েছে এই কক্ষপথগুলো কি হতে হবে, বৃত্তাকার হতে হবে। কক্ষপথে থাকাকালে সে কখনো শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবে না। এই যে বৃত্তাকার পদগুলো, এগুলোকে আমরা বলতেছি কি শক্তি স্তর বা এনার্জি লেভেল। সো এখানে আমি তোমাদের একটু বলে রাখি, এই শক্তি স্তরকে কিন্তু আমরা ডিফারেন্ট নামে ডাকতে পারি। শক্তি স্তরের অনেকগুলো নাম থাকবে, মনে রাখবা। সো আমরা শক্তি স্তরকে কি নামে, ফার্স্ট অফ অল শক্তি স্তর নিজে একটা নাম, এর বাহিরে আমরা এটাকে অরবিট বলতে পারি, শেল বলতে পারি। মনে রাখবা, অরবিট অর শেল অর শক্তি স্তর, তুমি যেটাই বলো সেটাই কিন্তু আমাদের এই জিনিসটাকে মিন করে। বা তুমি চাইলে এটাকে এনার্জি লেভেলও বলতে পারো। এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে এনার্জি লেভেল। তুমি এটাকে যা বলো কোনো সমস্যা নাই, বাট তোমার মনে রাখতে হবে এই তিনটা নামই কিন্তু আমাদের হয়। অরবিটও বলতে পারো শক্তি স্তরকে ইংলিশে, শেলও বলতে পারো, আবার এনার্জি লেভেলও বলতে পারো। সো এই যে বুঝতে পারলাম। এখন একটা কথা, যে শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেটা আমাদের মনে রাখতে হবে, যে শক্তি স্তরকে আমরা কিন্তু এন দ্বারা প্রকাশ করি। সো একটা ইম্পর্টেন্ট কথা, যে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা এটা কিন্তু এন দ্বারা প্রকাশ করি। ওকে, আমরা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই এন আবার আমাদের আরেকটা জিনিসকেও মিন করে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা আমরা পরে বলতেছি। এন দ্বারা প্রকাশ করা হয়। সো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সো এখন তোমাদের মনে হতে পারে যে ভাই এন দ্বারা যে প্রকাশ করা হয়, তাহলে এন এর মানগুলো কি হতে পারে, এন এর কিন্তু ডিফারেন্ট মান হতে পারে। যে শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন এর মান ডিফারেন্ট হয়। সেগুলো হচ্ছে দেখো আমরা দেখে নিই একটু। সো কথা হচ্ছে তাহলে ভাই এন দ্বারা প্রকাশ করলেন, খুবই ভালো কথা। এন এর মান কি হবে আপনার, এন এর মান হবে তোমার 1 2 3
4 ডট 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 এরকম ডিফারেন্ট মান হতে পারে। n = 1 হতে পারে, n = 2 হতে পারে, n = 3 হতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং। এখন এখানে একটা কথা আছে যে ভাই n এর মান 1.5 কেন হতে পারবে না, n এর মান 1.75 কেন হতে পারবে না, এর কিন্তু একটা লজিক আছে। এর লজিকটা আমরা আমাদের সেকেন্ড মতবাদের ওখানে যেয়ে দেখব, যে কৌণিক ভরবেগ মতবাদটা যখন দেখবা তখন দেখবা যে n = 1.5 কেন হতে পারবে না। বাট আপাতত তুমি জাস্ট এতটুকু বিশ্বাস করো আমার উপরে যে শক্তি স্তরকে আমরা n দ্বারা প্রকাশ করি এবং শক্তি স্তরের মানটা কি হয় 1 2 3 4 এরকম, মানে পূর্ণ সংখ্যা হয়। সো এখানে আমরা যদি একটু ম্যাথ নিয়ে আসি, তোমাদেরকে যদি কখনো একটা কোশ্চেন করে যে বলো তো আমাদের শক্তি স্তরের সেটটা কিরকম হয়, সেট ফাংশন দিয়ে যদি প্রশ্ন করে, তখন কিন্তু আমাদের আটকে পড়তে পারে একটু। সো আসো আমরা একটু এখানে শক্তি স্তরগুলো নিয়ে আরো কথা বলি। সো আমরা শক্তি স্তর নিয়ে কিছু এক্সট্রা ডিটেলস জানলাম বা ফান্ডামেন্টাল কিছু ডিটেলস জানলাম, সেগুলোকে আমরা একটু একসাথে গো থ্রু করার ট্রাই করি। সো ফার্স্টে আমরা কি দেখলাম যে শক্তি স্তরটা কি হয়, শক্তি স্তরটা কিন্তু বৃত্তাকার। সো আমরা কি বলতে পারি, শক্তি স্তরটা হচ্ছে বৃত্তাকার কিছু অনুমোদিত পথ। ওকে, বৃত্তাকার কিছু অনুমোদিত পথ যেখানে আমাদের ইলেকট্রনগুলো চলাচল করে। ফার্স্ট আমরা এই জিনিসটা বলতে পারি, এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, সেটাও আমরা বলে আসছি যে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এন দ্বারা প্রকাশ করা হয়। সো এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল, সেগুলো বারবার বলতেছি যে এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এটা আমাদের অনুমোদিত পথ। এখন এই এন এর মানটা কত হবে, সেকেন্ড কথা হচ্ছে আমাদের এন এর মানটা কত হবে, সেটা আমাদের যে এন এর মান সেটা আমরা দেখি। এন এর মান হচ্ছে 1 2 3 4 5 এরকম চলতে থাকবে ডট 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 ডট। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, একটু ভিডিওটা পজ করে তোমরা চিন্তা করো তো, এই যে এটাকে তুমি কোন ফাংশন বলতে পারো, ভিডিওটা পজ করে তোমরা একটু চিন্তা করো যে এন এর মানটা আমাদের আসলে কোন ফাংশনের মতো চিন্তা করে। সো আই গেস তোমরা চিন্তা করে ফেলেছো। সো দেখে আসলে আমরা এটা দেখেই বলতে পারি যে এটা কিন্তু আমাদের কোন ফাংশনটার কাছে থাকে। এই যে তুমি 1 2 3 4 এটা কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু আমাদের ন্যাচারাল সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেটটাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি বলি যে আমাদের শক্তি স্তরের সেটটা কী হবে, আমরা যদি শক্তি স্তরটাকে একটা সেট ফাংশনের আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সেটা কি হবে, সেটা হবে দেখো কিছুটা এরকম, এক্স সাজ দ্যাট এক্স ইজ এন এন। সো এক্স দিয়ে যদি আমরা নাও লিখি, আমরা এন দিয়ে লিখি, দেখো যেহেতু আমরা এটাকে এন ধরছি, তাহলে বলতে হবে এন সাজ দ্যাট এন ইজ এন ক্যাপিটাল এন। সো এটা কিন্তু বলা যায় যে তোমাকে যদি কখনো কোশ্চেন করে যে ম্যাথের সাথে কেমিস্ট্রিকে কম্বাইন করে কোশ্চেন করতে চায় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা আমাদের শক্তি স্তরের সেট কোনটা, শক্তি স্তরের সেট কিন্তু এটা যে এন সাজ দ্যাট এন ইজ এন ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু জিরো আসে না, 1 2 3 4 এভাবেই শুরু হয়। সো এখন এই কথাটা বললাম যে এন এর যে ডিফারেন্ট মান, এদের আবার অ্যালফাবেটিক অর্ডার আছে, এদের আবার দেখো অ্যালফাবেটিক অর্ডার আছে। সো আমি যদি একটু বলি, দেখো n = 1 হলে কি হয়, n = 2 হলে কি হয়, এরকম ডিফারেন্ট ডিফাইন্ড আছে। সো দেখো আমাদের n এর মান, সো আমাদের যদি n এর মান n = 1 হলে, n = 1 হলে সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি কে শেল, সেটাকে আমরা কে শেল বলি। কে শেল বলতে পারো, কে অরবিট বলতে পারো, তুমি যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো। তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে তিনটা নামে আমরা একে ডাকতে পারি, কি নামে ডাকতে পারি, শেল বলতে পারি, অরবিট বলতে পারি, আবার এনার্জি লেভেলও বলতে পারি। সো n = 1 হলে আমাদের কি হয়, সেটা হচ্ছে কে শেল। n = 2 হলে সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের এল শেল। তারপরে আমরা যদি অন্যগুলো একটু চিন্তা করি, আসো যে n = 3 হলে, n = 3 হলে কি হবে, সেটাকে আমরা বলবো এম শেল। সো এরকম আমাদের চলতে থাকবে, কে এল এম এন ও পি কিউ আর এস টি এরকম চলতে থাকবে। সো n = 4 হলে আমাদের কী হবে, আপাতত আমরা 4 পর্যন্তই রাখি, সেটা হচ্ছে আমাদের এন শেল। সো এই যে ডিফারেন্ট শেল নিয়ে আমরা একটা আইডিয়া পেলাম। সো আমাদের বোর এই কথাটাই বলছে যে ডিফারেন্ট এন এর নাম্বারে আমরা ডিফারেন্ট শেল পাই। সো তোমাকে যদি বলে কে শেল, সেটা কি, সেটা হচ্ছে আমাদের n = 1 মানে প্রথম শক্তি স্তর। যদি বলে এল শেল, তাহলে কি, সেটা দ্বিতীয় শক্তি স্তর। n = 3 মানে কি, তৃতীয় শক্তি স্তর। এরকম ডিফারেন্ট শক্তি স্তর। এখন একটা কথা, যে শক্তি স্তর সম্পর্কে তো আমরা অনেক কথাবার্তা শুনলাম, হ্যাঁ, এখন একটা শক্তি স্তরে আমাদের টোটাল ইলেকট্রন কত হবে। মনে রাখবা তোমার n তম শক্তি স্তরে, তোমার n তম শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হবে সেটাও তুমি বের করতে পারবা। মানে বোর পরমাণু মডেলে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে যে n তম শক্তি স্তরের মোট ইলেকট্রন। সো দেখো n তম শক্তি স্তরের আমাদের মোট ইলেকট্রন কয়টা হবে, সেটা হচ্ছে আমাদের 2n²। সো 2n² এই ফর্মুলার মাধ্যমে তুমি একটা শক্তি স্তরে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে সেটা নিয়ে চিন্তা ভাবনা বা ক্যালকুলেশনস করতে পারবা। এখন যদি তোমাকে আমি বলি, দেখো তোমাকে যদি আমি বলি যে n এর ডিফারেন্ট মান, আসো এখন আমরা একটু দেখি। তাহলে আমাদের n = যদি 1 হয়, আসো বলো n = 1 হলে, n = 1 হলে আমরা টোটাল ইলেকট্রন কয়টা বলতে পারি বলো তো।
তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 1s স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তোমাকে যদি বলে n ইজ ইকুয়াল টু 2 হলে টোটাল ইলেকট্রন কয়টা হবে, n ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের টোটাল ইলেকট্রন হবে 2 ইন্টু 2 তে স্কোয়ার, তো 2 স্কোয়ার 4, আর 4কে 2 দ্বারা গুণ করলে কত হয় 8। সো আমরা যদি বলি n ইজ ইকুয়াল টু 3 হলে, n ইজ ইকুয়াল টু 3 হলে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা হবে, n ইজ ইকুয়াল টু 3 হলে আমাদের টোটাল ইলেকট্রন কিন্তু 2 ইন্টু 3 স্কোয়ার, এটা হচ্ছে 18টা। সো এরকম 1 2 3 4 ডিফারেন্ট অনুযায়ী তুমি চিন্তা করতে পারো। n ইজ ইকুয়াল টু 4 হলে কত হবে সেটা তোমরা নিজেরা একটু চিন্তা করো। 4 4 16 দুগুণে কত হয় 32, তাহলে 32টা। n ইজ ইকুয়াল টু 5 হলে 50টা। এরকম ডিফারেন্ট শক্তি স্তরে ডিফারেন্ট ইলেকট্রন থাকতে পারে। সো সামনে আগে চলো আমরা একটু, সো আমরা শক্তিস্তর সম্পর্কিত মতবাদ অনেক ডিটেলসে দেখলাম, আর একবার রিক্যাপ করে নিয়ে রাখবে যে শক্তিস্তরগুলো বৃত্তাকার হয়, এগুলো কোনো ইচ্ছা মতো র্যান্ডম হতে পারবে না, এগুলো কোনো শক্তি বিকিরণ করতে পারবে না, শক্তি শোষণও করতে পারবে না। আরেকটা জিনিস দেখো, শক্তিস্তরের নির্দেশকারী এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। সো এই জিনিস তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি, বাট এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড লেকচার আছে। তোমরা যারা ফার্স্ট লেকচারটা দেখেছো ওখানে আমরা বুঝিয়েছি যে আমাদের ডেডিকেটেড লেকচার প্ল্যানটা কীরকম হবে। কোয়ান্টাম সংখ্যা আমাদের একটা ডেডিকেটেড লেকচার আছে। সো আমরা এটা নিয়ে আর এখন অতটা বেশি আলোচনা যাব না, ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার লেকচারে তোমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা পাওয়া। শক্তিস্তরগুলোকে আমরা 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করি, এবং অ্যালফাবেটিক অর্ডারে কি হয় কে এল এম এন সেগুলো দ্বারা। যদি চিত্রটার দিকে দেখো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট বা ফার্স্ট শেল বা প্রথম শক্তিস্তর, সেটা হচ্ছে কে, তারপর দ্বিতীয় শক্তিস্তর এল, তারপর তৃতীয় শক্তিস্তর এম, এরপরে যদি আরেকটা থাকতো সেটা কিন্তু এন ও পি কিউ আর, এরকম করে র্যান্ডম হতে থাকতো আমাদের। সো এরপরে আসো আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা কি। সো এটার মেইন বেসিকটা যদি আমি তোমাদেরকে বলি একটু, যে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক। সো খেয়াল করছো এটা কি বলছে যে কৌণিক ভরবেগের মানটা কি হবে, কৌণিক ভরবেগের মানটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এই লাইনটা একটু ফোকাস করো যে h/2π এর সরল গুণিতক হবে। যদি একটি ইলেকট্রনের ভর m, গতিবেগ v এবং ব্যাসার্ধ r হয়, তাহলে কৌণিক ভরবেগ mvr = ns/2π। এখন এই জিনিসটা কিভাবে আসছে এটা আমরা বোঝার ট্রাই করে আসো। সো ফার্স্টে আমরা একটা জিনিস নিয়ে বলবো যে কৌণিক ভরবেগ জিনিসটা কি, সেটা নিয়ে এখন আমরা ডিটেলস আলোচনা করে আসো। সো আমাদের ফার্স্ট আলোচনা হচ্ছে যে কৌণিক ভরবেগটা কি। সো কৌণিক ভরবেগ সম্পর্কে কথা বলে আমরা বলবো কৌণিক ভরবেগটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা। কৌণিক ভরবেগটাকে আমরা কিন্তু এল দ্বারা প্রকাশ করি। সো আমাদের এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। ওকে, এল ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি। আর ক্রস গুণফল তোমরা যারা জানো যে আর পি সাইন থিটা। ওকে, এখন এই যে এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, আর পি সাইন থিটা। এখন দেখো এই যে আমাদের আর আর পি এর মধ্যে কোনটা কত সেটা একটু আমরা বোঝার ট্রাই করি একটা চিত্রের মাধ্যমে। সো আমি একটু কক্ষপথটাকে একটু এভাবে আঁকলাম যা তোমার 3D জিনিসটা বুঝতে পারো। সো মনে করি একটা কক্ষপথ হচ্ছে, আর এই কক্ষপথের মাঝখানে মনে করো একটা নিউক্লিয়াস আছে, এই মনে করো আমাদের নিউক্লিয়াসটা। ওকে, সো এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের কক্ষপথ। সো সব কিছু আঁকলাম। এখন এখানে আমরা একটা সুন্দর করে একটা ইলেকট্রন এঁকে ফেলি, চলো। এই মনে করো আমাদের ইলেকট্রনটা। ওকে, এখন এই ইলেকট্রনটা আর এই কক্ষপথটা, এদের মানে এই নিউক্লিয়াসটা, এদের মধ্যে আমাদের আকর্ষণ বিকর্ষণ হবে। সো এখন তোমরা সবাই জানো যে কোন দিক থেকে কোন দিকে আকর্ষণটা হয়। আমি যদি নর্মাল কথাবার্তা বলি এখানে, যে এই বরাবর কিন্তু আমার ইলেকট্রনটাকে টানতেছে, নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টানতেছে, এবং এই ইলেকট্রনটাকে টানার জন্য এটা ইলেকট্রনটাকেই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এবং তোমরা সবাই জানো এই বৃত্তাকার কক্ষপথটা এটা কিন্তু আমাদের স্পর্শক বরাবর একটা বল দেয়, মানে স্পর্শক বরাবর গতিশীল। এই যে কেন্দ্র বিমুখী বল যেটাকে আমরা বলি সেটা কিন্তু স্পর্শক বরাবর গতিশীল হয়। সো এই যে দেখো এখানে তুমি ইফেক্টিভলি দেখতে পারতেছো যে এদের মাঝখানে কোণ কত হয়, এদের মাঝখানে কোণটাই দেখো স্পর্শক বরাবর বলটা পায়, এর জন্য কিন্তু বৃত্তাকার ঘুরতে থাকে। সো এখানে মাঝখানে এদের মাঝখানে থিটাটা যদি তুমি চিন্তা করো, এদের মাঝখানে থিটা কোণটা কত হবে, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো এটা কিন্তু 90 ডিগ্রি বরাবর ইফেক্টিভ হচ্ছে। সো উই ক্যান সে আর পি সাইন থিটা। এখন সাইন 0 মান 0 অ্যান্ড সাইন 90 মান 1। সো উই ক্যান সে এখানে আর পি ইজ ইকুয়াল টু জাস্ট আর পি হবে। ওকে, সো আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম যে কৌণিক ভরবেগের মানটা কি হবে, এল ইজ ইকুয়াল টু আর পি হবে। এখন আমরা আবার জানি কি, আমরা আবার জানি পি ইজ ইকুয়াল টু এম ভি। সো পি এর জায়গায় এম ভি আর লেখা যায়। সো আমরা কৌণিক ভরবেগের মানটা পেয়ে গেছি আমরা, যে এল কৌণিক ভরবেগের রিপ্রেজেন্টেটিভ মানটা হচ্ছে এম ভি আর। অ্যান্ড বোর এইটাই বলছে, বোর বলছে যে এই যে তোমার এম ভি আর এর মানটা। সো আসো আমরা একটু লিখি যে বোরের মতে আসলে কি বলছে। সো বোর কথাটা কি বলছে দেখো,
বোরের মতে বা বোরের পরমাণু মডেল মতে, যেটাই বলো সেটাই বললাম, যে বোর পরমাণু মডেল মতে এই যে কৌণিক ভরবেগ অর্থাৎ এই এমভিআর এই জিনিসটার মানটা কি হবে, এই জিনিসটার মানটা সে বলছে দেখো h/2 পাই, এই h/2 পাই এর সরলতম গুণিতক, সরলতম গুণিতক মানে এনতম গুণিতক। এখন দেখো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু এখান থেকেই আসছে। দেখো বোর যখন এই কথাটা বলে দিয়েছে তোমাকে একটু আগে, যেই দেখো বোর বলছে কোনো নির্দিষ্ট শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, সবাই একটু খেয়াল করে বুঝো জিনিসটা, কোনো নির্দিষ্ট শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা h/2 এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। সো পূর্ণ সংখ্যার সরল গুণিতক বলছি কিন্তু অলরেডি। সো এখানে তোমার কিন্তু এমভিআর এর একটা নির্দিষ্ট মান আছে, যেটা হচ্ছে h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। যেমন দেখো এখানে তুমি এন এর মান 1 হলে কি হবে, এন এর মান 1 হতে পারে, হ্যাঁ এন এর মান 1 হতে পারে, যেটা একটা পূর্ণ সংখ্যা। এন এর মান 2 হতে পারে, সেটাও একটা পূর্ণ সংখ্যা। এন এর মান 3 হতে পারে, সেটাও একটা পূর্ণ সংখ্যা। এন এর মান কি 3/2 হতে পারবে? একটু নিজেরা চিন্তা করে বলো তো যে এন এর মান ভাইয়া 3/2 হতে পারবে কিনা, বা বোর পরমাণু মডেল এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। সো তোমরা যারা একটু চিন্তা করছো তারা কিন্তু বলতে পারবে এখন যে না ভাইয়া এটা তো হতে পারবে না, যে আপনার এন এর মান, দেখো এন এর মান কিন্তু তোমার এর জন্যই আমাদের পূর্ণ সংখ্যা, এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের শক্তি স্তর এন এর মানটা কি হয়, এন ইজ ইকুয়াল টু আমাদের 1 2 3 4 এভাবে হয়। বাট এন এর মান কখনো 3/2 কেন হবে না? দেখো তো এন এর মান 3/2 কেন হবে না? কারণ যদি এন এর মান 3/2 হয় তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে, এন এর মান 3/2 হলে, যদি 3/2 হয়েও যায় কখনো, তাহলে আমাদের কি হবে দেখো তো, এমভিআর ইজ ইকুয়াল টু 3/2 h/2 পাই। 3/2 মানে কি 1.5। সো এই জিনিসটা কি কখনো গ্রহণযোগ্য হবে বলো তো? এই জিনিসটা কিন্তু আমাদের কখনোই গ্রহণযোগ্য হবে না। সো যেহেতু এই জিনিসটা গ্রহণযোগ্য হবে না, সো আমরা বলতে পারি যে এটা আমাদের কখনো ইফেক্টিভলি হবে না। সো এন এর মান 3/2 হতে পারবে না, সেরকম এন এর মান 5/2 যে কোনো হতে পারবে না। সো এন এর মান কিন্তু 1 2 3 4 এগুলাই হতে হবে, যেটা আমাদের বোর অলরেডি বলে গেছে। এখন এখানে তোমাদেরকে আরেকটু আমি বলে রাখি যে এখানে কিন্তু বোরের একটা সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে যে আচ্ছা আপনি যে বললেন এমভিআর এর মানটা h/2 এর এনতম গুণিতক, এই h/2 এর এনতম গুণিতক হবে, সেটা আমরা কিভাবে বুঝলাম? এটা কিন্তু বোরের একটা বড় লিমিটেশনস এর মধ্যে পড়ে, যেটা আমরা একটু পরে দেখব। বোর পরমাণু মডেলে সীমাবদ্ধতার মধ্যেই আলোচনা করবে যে বোর হঠাৎ করে বলে দিচ্ছে যে এমভিআর এর মানটা হবে তোমার, বা কৌণিক ভরবেগের মানটা হবে h/2 এর এনতম গুণিতক। বাট এই h/2 এর এনতম গুণিতক কেন হবে তা নিয়ে কিন্তু সে কোনো ডিটেলস আলোচনা করে নাই। সো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। এবং এখানে যদি আমি তোমাদেরকে একটু বলে রাখি কোনটা এখানে কি নির্দেশ করে, আমাদের এখানে কোন মানটা আসলে কি নির্দেশ করতেছে। আমি যদি বলি এখানে এম কি, দেখো এখানে এমটা হচ্ছে আমাদের, দেখো এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, ভি হচ্ছে কি ইলেকট্রনের গতিবেগ, নির্দিষ্ট শক্তি স্তরে, দেখো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ। আর কি, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, যে শক্তি স্তরে ঘুরতেছে সেই শক্তি স্তরের ব্যাসার্ধ। আর আমাদের এইচটা কি, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এইচটাকে আমরা কি বলি, এইচটাকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক। এইচ এর মান আছে, সেই মানটা আমরা লিখে দিয়ে আসো, এইচ এর যে মান আছে সেই মানটা কত, এই প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এসআই এককে, এটা এসআই এককে, এটাকে আবার তুমি আরেকটা একক লিখতে পারো, দেখো 6.626 ইন্টু 10⁻22 আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ডও বলতে পারো, জুল সেকেন্ডও বলতে পারো। ডিফারেন্স কি এদের মধ্যে ভাইয়া? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের এসআই একক। সো অঙ্ক করার সময় দেখবা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সমাধান করার সময় এই দুইটা জিনিসই তোমার অনেক কাজে লাগবে, যে এসআই এককে একটা মান আর সিজিএস একক একটা মান। তোমাকে যদি সিজিএস মানে কি গ্রাম সেন্টিমিটার, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এসআই একক মানে হচ্ছে কি এমকেএস, সেটা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। সো যে ডিজিটে দেওয়া থাকবে ওই ডিজিটে আমরা নিয়ে কাজটা করব। আর এখানে দেখো পাই এর মান তোমরা জানো, পাই কি, এন মানে কি, এন মানে শক্তি স্তর, এগুলো আমরা জানি। সো এই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের কথাবার্তা, যেটা আমাদের বোর বলে গিয়েছে। সো ওই জিনিসটাই এখানে বলা আছে আমাদের। তো সামনে আগে এরপর শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ, এই মতবাদটা সম্বন্ধে আলোচনা করি চলো। এখানে আসলে একটু আগে কিন্তু আমরা যখন প্রধান মানে আমাদের শক্তিজ সম্পর্কিত মতবাদটা পড়তেছিলাম, ওইখানে কিন্তু বোর একটা কথা বলছিল যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে বা বৃত্তাকার নির্দিষ্ট একটা অনুমোদিত কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তখন কিন্তু সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করতে পারবে না। ফর এক্সাম্পল দেখো এখানে আমরা যদি দুইটা ফেনোমেনা দেখি, মনে করো এখানে আমাদের এই ইলেকট্রনটা, আমি যদি এই ইলেকট্রনের কথা বলি,
এটা দেখো, এটা হচ্ছে আমাদের n = 1, এটা হচ্ছে আমাদের n = 1 প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, আর এটা হচ্ছে দেখো n = 3, n = 3, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন। সো প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন দুইটা দেয়া আছে। এখন যদি তোমাকে আমি বলি যে এই যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন, এর শক্তি হচ্ছে মনে করো E3, এর শক্তি হচ্ছে আমাদের E3 এনার্জি, আর প্রথম শক্তি স্তরের ইলেকট্রন এর এনার্জি হচ্ছে E1। এখন তোমাদের কাছে বলবো যে কার শক্তি বেশি, এটা মনে রাখবা। মনে রাখবা যে ইলেকট্রন যত দূরে থাকে তার শক্তি তত বেশি থাকে। সো মনে রাখবা যে নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে যাওয়ার জন্য একটা ইলেকট্রনকে শক্তি শোষণ করতে হবে, আর উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে আসার জন্য একটা ইলেকট্রনকে শক্তি বিকিরণ করতে হয়। সো আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে মেইন কথাটা, যে নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে যাওয়ার জন্য, নিচের শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে যাবা, তখন তোমার কি করতে হবে, শক্তি শোষণ করতে হবে, এটা মনে রাখবা। আর এর উল্টাটা হবে উল্টা কেসে, সেটা কি, তুমি মনে করো উপরের শক্তিস্তর থেকে কোনো নিচের শক্তিস্তরে আসবা, তখন কি করতে হবে, তোমার শক্তি বিকিরণ করতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া এরকম আসলে কেন হয়, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ওকে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট আপাতত এটা মনে রাখবা যে নিচের শক্তি স্তরে তোমার শক্তি কম হয়, উপরের শক্তি স্তরে শক্তি বেশি হয়। আমাদের নেক্সট যে লেকচারটা হবে, নেক্সট লেকচারটা আমরা তো এই লেকচারটা আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা এই যে ইলেকট্রন সমূহের যে নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাসার্ধ, এর যে ভেলোসিটি, এর যে এনার্জি, সেগুলো আমরা একদম হাতে কলমে বের করে দেখাবো থিওরিটিক্যাল ফর্মুলার মাধ্যমে। তখন তুমি দেখবা যে শক্তি স্তরের এনার্জিটা কোন ফর্মুলার মাধ্যমে বের করা হয়। সো এর জন্য মনে রাখবা আমাদের ইলেকট্রনের কাছাকাছি যত কাছাকাছি যায় শক্তি তত কম থাকে, উপরের দিকে শক্তি নর্মালি বেশি থাকে, অসীমে শক্তি 0 ধরা হয়। যেমন এটা তুমি খুবই ইজিলি একটা জিনিস চিন্তা করতে পারো। ফর এক্সাম্পল, তুমি যদি মনে করো একটা বিল্ডিং, মনে করো একটা বিল্ডিং আছে তোমার 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। আচ্ছা, এখানে এখন চিন্তা করো যে তোমাকে একটু আগে যে বললাম, মনে করো একটা বিল্ডিং এর মতো, এখন তুমি চিন্তা করো একটা বিল্ডিং এর তোমার 2 তলায় উঠতে বেশি এনার্জি লাগে নাকি তোমার 5 তলায় উঠতে বেশি শক্তি লাগে? তো নিজেরাই চিন্তা করো, অবশ্যই তোমার ভাই 5 তলায় উঠতে বেশি শক্তি লাগবে। মনে করো হাইটে হাইটে উঠতেছো তুমি, সো 2 তলায় উঠতে কম শক্তি লাগে, 5 তলায় উঠতে তোমার বেশি শক্তি লাগবে। সো এরকমই ইলেকট্রনের ক্ষেত্রেও যত বাহিরের শক্তি স্তরে যাবা, ওই শক্তি স্তরে শক্তি বেশি লাগবে তোমার। মনে করো এরকম যে তোমার 10 তলায় উঠতে কি শক্তি অনেক বেশি লাগবে, এখন মনে করো তোমার কাছে ওই পরিমাণ শক্তি নাই, তুমি জাস্ট 3 তলায় উঠেই থেমে গেলে, একজন 5 তলায় উঠে থেমে গেল, একজন 9 তলা পর্যন্ত উঠলো। সো ওই ইলেকট্রনের ক্ষেত্রে ওই রকম, মনে করো প্রত্যেকটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি থাকে। মনে করো আমার শক্তি আছে 5 পর্যন্ত ওঠার, তাহলে আমি পঞ্চম শক্তি স্তরে থাকবো। আমার শক্তি আছে 10ম শক্তি স্তরে ওঠার, তাহলে আমি 10 নম্বর শক্তি স্তরে থাকবো। আমার শক্তি খুবই কম, আমি প্রথম শক্তি স্তরে থাকবো। এরকম শক্তির বেসিসে ইলেকট্রনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট শক্তি স্তরে থাকে। বাট যদি কখনো ইলেকট্রনগুলো চায় যে না, আমি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবো, তখন তাদের কাছে অপশন আছে। সেই অপশনটা কি তাদের, দেখো তাদের হচ্ছে যে নিচ থেকে উপরে যাওয়ার জন্য তারা শক্তি শোষণ করবে, এবং উপর থেকে নিচে আসার জন্য তারা কি করবে, শক্তি বিকিরণ করবে। এখন এই শক্তি শোষণ বিকিরণটা কিভাবে হয় সেটাই আমরা বোঝার ট্রাই করব। সো ফার্স্ট আমরা দেখি, দেখো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যে কোনো একটিতে বিচরণকালে ইলেকট্রনের কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না। খেয়াল করছো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকার সময় কিন্তু সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে ভাই সে কখন শক্তি শোষণ বা বিকিরণ করে? যখন মনে হয় যে না, আমি 1 থেকে 3-এ যাব বা আমি 3 থেকে 1-এ আসব, তখন তারা শক্তি শোষণ বা বিকিরণ করে থাকে। বুঝতে পারছি আমরা এটা? তো এই শক্তি শোষণ বা বিকিরণটা কিরকম হয়? আলো আকারে হয়, আমরা নর্মালি এটা দেখতে পাই ভিজিবল রে আকারে। সো এখানে দেখো, তাহলে তুমি চিন্তা করো একটা ইলেকট্রন 3 থেকে 1-এ যাবে বা 1 থেকে 3-এ যাবে, এইটাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। আসো, তো এটাকে বলা হয় ডেল ই। এখন এই ডেল ইর মানটা কি হতে পারে? দেখো, এই ডেল ইটা এখান থেকে E3 - E1। সো এটাকে আমরা মডুলাস দ্বারা দিয়ে দিই। অলওয়েজ মনে রাখবে এটাকে মডুলাসের মধ্যে রাখবা। মডুলাসের মধ্যে মানে কি? দেখো এনার্জি তোমার ডেল ই, তোমার এটা 1 থেকে 3-এও যেতে পারে, 3 থেকে 1-এও যেতে পারে। সো মনে করো যদি আমার E3 - E1 হয়, তখন আমার কি হবে বলো তো? E3 থেকে E1-এ আসতে আসে, তখন আমার মানে কি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতেছে। তাহলে ভাই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসা মানে কি? শক্তি বিকিরণ করা। তখন কিন্তু মানটা কি হবে? মানটা তখন পজিটিভ হবে। মনে রাখবা, এখন কিন্তু আমার মানটা পজিটিভ হবে। এই দেখো, যে শক্তি যদি এরকম হয় যে উপর থেকে নিচে আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু আমার মানটা পজিটিভ ভ্যালু পাবা তুমি একটা। আর যদি এই ক্ষেত্রে হয় যে নিচ থেকে উপরে উঠেছে, তাহলে কিন্তু একটা নেগেটিভ ভ্যালু পাবো। ওকে, সো এইরকম জিনিসটা বুঝে নেবা যে আমার পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু আসলে কি মিন করে, সেটা হচ্ছে শক্তি শোষণ করছে নাকি বিকিরণ করছে। নর্মালি কি হয়, শক্তি বিকিরণ করলে আমরা পজিটিভ একটা ভ্যালু পাই। অ্যান্ড ডেল ই ক্যান বি এনিথিং, ডেল ই ক্যান বি E3 - E1, ডেল ই ক্যান বি E1 - E3, দুইটাই হতে পারে। এখন এই যে আমরা শক্তি শোষণ বিকিরণ করলাম, এটাকে আমরা কিভাবে পাই জানো? এটাকে আমরা পাই
HF আকারে, এই যে HF মানে কম্পাঙ্ক। এই দেখো এখানে হয় কি আলোর এই কণা ধর্মটা বা তরঙ্গ ধর্মটা ব্যবহার করা হয়। যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে আলো যায় তখন বা সরি ইলেকট্রনের ট্রান্সফার হয় তখন ডেল ইর মানটা হয় HF এর সমানুপাতিক। সো এটাকে আরো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকেও বলা যায় আলটিমেটলি। এটা আমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছিল। মনে রাখবে এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে। সো আমাদের বলি যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অ্যাকর্ডিং টু প্লাঙ্কস ল, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে সে বলছিল কি জানো, সে বলছিল এই যে এনার্জি সমানুপাতিক, এনার্জি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। এটা আমরা একটু পরেও দেখাবো, এনার্জি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। এটাকে সে বলছে যে এই সমানুপাতিক চিহ্নটাকে তুমি এইচ দ্বারা উঠাতে পারো। এই যে এইচটা সেটাই কিন্তু আমরা একটু আগে বলেছি যে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট। এবং তোমরা জানো যে এই এফকে আমরা কি লিখতে পারি, এই এইচএফকে আমরা কিন্তু আবার সি বাই ল্যামডাও লিখতে পারি, যে এইচএফকে আমরা চাইলে এইচ সি বাই ল্যামডাও লিখতে পারি। সো আমরা আলটিমেটলি এই বোর পরমাণু মডেল থেকে কিভাবে লিখতে পারি, শক্তি শোষণ এবং বিকিরণ মতবাদটাকে আমরা একবারে কি লিখতে পারি, আমরা একবারে বলতে পারি যে আমাদের ডেল ই ইজ ইকুয়াল টু E3 মাইনাস E1 মডুলাসের মধ্যে রাখলাম ইজ ইকুয়াল টু HF ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা। সো উই ক্যান সে দিস। সো এই হচ্ছে আমাদের আলটিমেট সূত্র, যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার জন্য আমাদের ইলেকট্রন কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করবে। এখানে দেখো আমরা ল্যামডার মান থেকে কিন্তু এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা কিন্তু আমাদের আলোক রশ্মি, এটা কিন্তু দেখো এই যে আমাদের ল্যামডাটা এটা কি, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। মানে এই তরঙ্গ দৈর্ঘ্য, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন কালারের লাইটটা এমিশন করছে। মনে করো তুমি লাল আলো দেখলা, তখন তুমি বুঝবা যে কোনটা থেকে কোনটা আসছে, সেটাও আমরা দেখবো আমাদের বর্ণালীর একটা ডেডিকেটেড লেকচারে। সো আমাদের মনে রাখবা যে বর্ণালীর উপর একটা ডেডিকেটেড লেকচার আছে, ওই বর্ণালীর ডেডিকেটেড যে লেকচারটা, সেখানে আমরা এগুলো নিয়ে খুবই ডিটেলস আলোচনা করবো, যে কখন কোন আলো হবে, কোনটা কোন সিরিজের হয় না হয়, এগুলো নিয়ে আমরা খুবই ডিটেলসে আমাদের বর্ণালীতে আলোচনা করবো। বাট আপাতত আমরা বেসিক একটা জিনিস মনে রাখি, বেসিকটা কি, যে বোর বলে গেছে যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকার সময় একটা ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এটার মাধ্যমে কিন্তু বোর ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা, ম্যাক্সওয়েলের যে কথাটা ছিল যে ইলেকট্রন যদি কন্টিনিউয়াস ঘোরে তাহলে তো ও শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে, তা সেটারও কিন্তু ডিফেন্ড দিয়েছিল এই মতবাদটার মাধ্যমে। সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মতবাদ, যে নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এটা ডিরেক্টলি কাকে ডিফেন্ড করছে বলো তো, এটা কিন্তু আমার যে ম্যাক্সওয়েলের তত্ত্ব, আমার যে ম্যাক্সওয়েলের যে কথাটা, ম্যাক্সওয়েলের ডিফেন্ড। সো ম্যাক্সওয়েলকে কিন্তু সে এখান থেকে ডিফেন্ড করছিল যে আলটিমেটলি নির্দিষ্ট শক্তি স্তরে থাকার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না, একটা থেকে আরেকটা যাব তখন শক্তি শোষণ বা বিকিরণ হবে। আচ্ছা, এখন আমরা বোর পরমাণু মডেলের কিছু সাফল্য আর উৎকর্ষ দেখব। তো এর আগে আমি তোমাদেরকে আরেকটু বলবো যে এই যে আমরা কৌণিক ভরবেগ নিয়ে জানলাম, এখন তোমাদেরকে আরেকটু আমি এখানে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আরেকটু অ্যানালাইসিস করে আসো। আমরা কৌণিক ভরবেগটা নিয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস করে দেখব। কৌণিক ভরবেগের আরেকটু অ্যানালাইসিসে যদি আমরা একটু বলি, আমরা জানি, আমরা কি জানি বলো তো, আমরা জানি mvr ইজ ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই। এটা কিন্তু আমাদেরকে অলরেডি বিজ্ঞানী বোর বলে দিছে তার দ্বিতীয় মতবাদে, যে mvr ইজ ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই। এখন তোমাদেরকে আমি বলব বোরের কিছু আরও সাফল্য ছিল, সেটা হচ্ছে সে হাইড্রোজেন পরমাণুর জন্য এই যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারছে। মনে রাখবা আমাদের বোর কিন্তু একটা খুবই মারাত্মক কাজ করেছিল, যে সে এই যে শক্তি স্তরের ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ এবং বেগ বের করতে পারছিল। সো এগুলো আমরা আমাদের যে পরের লেকচারে এটা তোমাদেরকে আমি একদম ডিটেলসে বের করে দেখাবো। বাট আপাতত এই লেকচারে আমরা জাস্ট সূত্রটা দেখে নিই একটু। সো বোর করছিল কি, ইলেকট্রনের যে নির্দিষ্ট শক্তি স্তরের যে ব্যাসার্ধ এবং বেগ সেটা সে নির্ণয় করে রেখেছিল। সে এখানে কি বলছিল জানো, এখানে সে একটা জিনিস বলছিল যে vn, মনে করো এনতম শক্তি স্তরের ভেলোসিটি কি হবে, এটা হচ্ছে এরকম বলছিল সে একটা। আর কি বলছিল সে দেখো, এই যে এই দুইটা সূত্র দিকে আমরা তাকাই চলো। এখানে আমি একটু তোমাদেরকে বলে দেই যে কোনটা আসলে কি নির্দেশ করছে। এখানে আসলে কোনটা কি নির্দেশ করছে সেটা একটু বলে দিই। v0 এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের বেগ, ওকে, যেটা সে মানটা নির্ণয় করছিল। আমি আপাতত তোমাদেরকে মানটা বলবো না, এটা আমরা নেক্সট লেকচারটায় ডিটেলসেই দেখব। আর vn হচ্ছে
এনতম শক্তি স্তরের বেগ। ওকে, এটা হচ্ছে ভি এরটা। তো ভি এর পরিচয়টা দিলাম, আর এর পরিচয়টাকে আমরা তাহলে বুঝতে পারতেছি আর এর পরিচয়টা আমাদের কি হবে, তাহলে আর এর পরিচয়টাও সেম, যে আর নটটা কি হবে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, আরটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। আর আর এনটা তাহলে কি ভাইয়া, আর এনটা হচ্ছে আমাদের ভাইয়া এনতম শক্তি স্তরের, আর এনটা হচ্ছে আমাদের এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ। ওকে, এই দুইটা কথাবার্তা বললাম আমরা। এখন এই দুইটা কথাবার্তা আমি তোমাদের কেন বললাম সেটা আমাদের বুঝতে হবে। এখানে জেড কি, জেডটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, মনে রাখবে জেডটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, কয়টা প্রোটন আছে সেটার সংখ্যা। ওকে, তো জেডটাও আমরা তাহলে লিখে দিই, জেড কি আমাদের এখানে, জেডটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। সো এটা বড় একটা সূত্র, v ইজ ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, আর আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এরকম একটা বড় সূত্র থেকে আসছে, যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। বাট এখানে আমরা এটা কেন আনলাম, যে তোমাদেরকে বোঝানোর জন্য যে ভাইয়া একটার সাথে আরেকটার কানেকশনটা কি সেটা বোঝানোর জন্য। সো তুমি একটু দেখো, আমাদের এম ভি আর ইজ ইকুয়াল টু এন এস বাই টোয়াইস পাই, যেটাকে আমরা কি আকারে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এল। সো এই যে এল ইজ ইকুয়াল টু এম ভি আর ইজ ইকুয়াল টু এন এস বাই টোয়াইস পাই, এখানে তোমাকে যদি আমি বলি যে কৌণিক ভরবেগ, এই এল এর সাথে আমাদের ইলেকট্রনের ভরের কানেকশনটা কি সমানুপাতিক, বেগের কানেকশনটা কি সমানুপাতিক, আর এর কানেকশন সমানুপাতিক, এগুলো কিন্তু এভাবে বলা যায়। বাট এখান থেকে তোমাদেরকে যদি আমি বলি পর্যায়কালের সাথে কানেকশন কি, তখন কিন্তু তুমি একটু আউলাই যাবে এখানে। সো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে পর্যায়কালের সাথে আমাদের এর কানেকশনটা কি, সো তখন তুমি কি করবা, দেখো আমরা এই দুটো সূত্র থেকে, এই যে ভি আর আর, এখন তুমি চিন্তা করো একটা ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে না, তো বৃত্তাকার কক্ষপথে ঘুরলে আমরা কিন্তু এটা বলতে পারি যে, কোথায় লেখা যায়, এই জায়গাটায় লিখি, আমরা জানি Vn is equal to 2 পাই Rn বাই টি। এটা আসলে কি তোমরা জানো, S is equal to VT, S is equal to VT আমরা সবাই জানি ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে S is equal to যদি VT হয়, তাহলে এখানে বৃত্তাকার কক্ষপথ, তাহলে এসটা কি, এসটা হচ্ছে 2 পাই আর, মানে বৃত্তের পরিধিটা আমাদের, তাহলে 2 পাই আর বাই টি। এখান থেকে তোমাকে যদি আমি পর্যায়কালটা বের করতে বলি, তোমরা টি বের করে ফেলবা, টি কি হবে আমাদের 2 পাই Rn বাই Vn, এটা বের করা যায়। আর এই Rn আর Vn এর মান আছে আমাদের, তাহলে এখানে আমরা মানটা বসাই দিই, এখানে আমরা তাহলে কি বলতে পারি, 2 পাই ইন্টু Rn এর ভ্যালু কত, দেখো Rn এর ভ্যালু হচ্ছে আমাদের n স্কোয়ার বাই জেড এন নট, আর এখানে Vn এরটা কি, Vn এরটা হচ্ছে আমাদের জেড বাই এন ভি নট। আমরা একটু সমানুপাতিক করি, নর্মাল করি। সো নর্মাল করতে আমাদের কি হয় দেখো, সেটা হয় 2 পাই, এনটা উপরে উঠে গেল, এন কিউব, আর এখানে কি আসে দেখো একটু, সো জেডটা নিচে চলে যায়, সো জেডটা নিচে চলে গেলে কি নিচে আরেকটা জেড আছে, তো এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে জেড স্কোয়ার হয়ে যাবে, আর ভি নট যেহেতু নিচেই আছে ও নিচেই থাকবে, আর এখানে এন নট এখানে চলে যাবে। সো এখানে দেখতেছো আমরা কিন্তু একটা সূত্র বের করে ফেলছি এখান থেকে। সো এখন দেখো আমাদের কিন্তু এই কানেকশন আছে, সো তুমি এখান থেকে কিন্তু যে যদি এভাবে চাও অন্যগুলার কানেকশন বের করতে পারবো আমরা। সো আসো সামনের দিকে একটু যাই আমরা। সো বোর তত্ত্বের সাফল্য উৎকর্ষ, সো আমি একটু স্লাইড থেকে সরে যাই, তোমরা একটু আগে দেখে নাও যে বোরের সাফল্যটা কি ছিল। আচ্ছা, সো পড়ে নিয়েছো আই গেস তোমরা একটু। এখন আসো তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর ট্রাই করি একটু, যে বোর তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। সো এটা তো অলরেডি আমরা দেখে আসছি কিভাবে, এই যে আমাদের এই কথাগুলো বলছে বোর এতক্ষণ, যে শক্তিস্তর সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, আবার এই যে আমাদের যে কি বলা হয় ইলেকট্রন শোষণ বিকর্ষণ সম্পর্কিত মতবাদ, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মতবাদ দেখলাম, এর মাধ্যমে কি আলটিমেটলি বোর আমাদের পরমাণু সম্বন্ধে একটা আলটিমেটলি স্টেবল একটা কাঠামো দিতে পারছে না। সো উই ক্যান সে যে বোরের সব থেকে বড় সাফল্য এবং উৎকর্ষ ছিল যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। সো এটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট বোরের জন্য, যে পরমাণুর স্থায়িত্বটাকে সে ব্যাখ্যা করতে পারে। এটা তো অনুযায়ী কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় কোনো ইলেকট্রন কর্তৃক শক্তি শোষণ বা বিকিরণ হয় না, যেটা আমাদের ম্যাক্স প্লাঙ্কের ম্যাক্স প্লাঙ্ক না, আমাদের যে ম্যাক্সওয়েলের তত্ত্ব সেটাকে ডিফেন্ড করে, যে কন্টিনিউয়াস ঘুরলেও ইলেকট্রন কেন শক্তি শোষণ বা বিকিরণ করবে না, কারণ ওর নির্দিষ্ট কক্ষপথে আছে, নির্দিষ্ট কক্ষপথে যতই তুমি ঘোরাফেরা করো তোমার কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না। কিছুটা তুমি এমনভাবে চিন্তা করতে পারো ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে, যে মনে করো তুমি ভাইয়া 10 তলায় আসো একজন, আর একজন 4 তলায় আসো,
তো 4 তলায় তুমি যতই হাঁটাহাঁটি করো না কিন্তু তোমার mgh এর মানটা কি ফিক্সড আছে না, তোমার ওইখানে কিন্তু শক্তি ফিক্সড আছে। আবার দেখো তুমি 10 তলায় যতই তুমি হাঁটাহাঁটি করো তোমার কিন্তু mgh এর মানটা ফিক্সড আছে, কারণ তোমার h ফিক্সড। ওইভাবেই তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া ইলেকট্রনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন আসে তখন ওই শক্তি স্তরে যতই ঘোরাঘুরি করুক ওর শক্তি শোষণ বিকিরণের কোনো দরকার হয় না। শক্তি শোষণ বিকিরণ কখন লাগে, যখন তুমি একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবা, মনে করো নিচ থেকে উপরে যাবা বা উপর থেকে নিচে আসবা, তখন তোমার এই জিনিসটা দরকার হয়। এরপর দেখো এ তত্ত্ব অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন পরমাণু বা যে কোনো আয়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেই কিন্তু আমাদের বোর পরমাণু মডেলটা ইফেক্টিভ। সেটা হচ্ছে কি, দেখো হাইড্রোজেনের মতো আয়ন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, সো এই টাইপের আয়নগুলোর জন্যই কিন্তু শুধুমাত্র বোর পরমাণু মডেল ইফেক্টিভ হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার এটা থেকে কিন্তু এমসিকিউ আসবে ফিউচারে, মনে রাখবে এটা থেকে ইন ফিউচারে আমাদের এমসিকিউ আসে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায়, যে ভাইয়া নিচের কোন আয়নের জন্য বোর পরমাণু মডেল ইফেক্টিভ হয়। তখন যদি তোমাকে বলে হিলিয়ামের জন্য কি ইফেক্টিভ হবে, না হিলিয়ামের জন্য কিন্তু হবে না, কারণ হিলিয়ামের ইলেকট্রন 2টা। সো তোমার শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট কাঠামো যারা তাদের জন্য এটা ইফেক্টিভ হয়। এরপর আসো আমরা একটু দেখি বোর তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা সম্ভব হয়, যেটা আমি একটু আগে তোমাকে দেখাইছিলাম। এই যে বোর কি এখানে কিন্তু দেখাই যে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ, এনতম শক্তি স্তরের বেগ নির্ণয় করতে পারছে এখানে। এখন জাস্ট তোমার লাগবে কি, তোমার জাস্ট লাগবে ভি নট আর আর নটের মানটা এখান থেকে বের করতে পারবা। আর এখানে যে তোমাদেরকে বলেছিলাম টি এর একটা মান পেয়েছো, খেয়াল করছো এখানে। এখন তুমি একটু দেখো তো, তোমাকে যদি এখান থেকে আমি যে এখানে রেখে গিয়েছিলাম যে ভাইয়া টি এর সাথে কানেকশনটা কি হবে, নিজের একটু চিন্তা করছো আই গেস এতক্ষণ, নিজের আই গেস তোমরা এতক্ষণ চিন্তা করে কিছু একটা জিনিসে আসছো। সো আমরা বলতে পারি দেখো এল এর সাথে বা কৌণিক ভরবেগের সাথে একটা শক্তি স্তরে ঘুরতে যে পরিমাণ সময় লাগে তার সম্পর্কটা আসলে কি, সেটা একটু এখান থেকে তোমাদেরকে বলে দিই, তাহলে বলো। সো এদের মধ্যে যদি আমি তোমাদেরকে সম্পর্কটাকে এস্টাবলিশ করতে যাই, ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে দেখো এখানে কার কার সাথে কম সম্পর্ক, এল এর সাথে তোমার এন এর সম্পর্ক কি। দেখো তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এল সমানুপাতিক এন, তো এল এর সাথে ভাইয়া এন কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে ভাইয়া আপনার টি এর সাথে তো ডিরেক্টলি আপনি এন এর কোনো সম্পর্ক দিতে পারবেন না, সো আপনার ইনডিরেক্টলি একটা সম্পর্কে আসতে হবে। সো এখানে দেখো এই যে টি ইজ ইকুয়াল টু এটা বলা যায় এখানে। সো আমরা এই লাইন থেকে কি একটা জিনিস বলতে পারি, এই লাইন থেকে আমরা যে একটা জিনিস বলতে পারি, তোমরা একটু বলো তো, যে এন কিউব, এন কিউবের মানটা বের করতে পারি না। এন কিউবের মানটা কি হবে আমাদের, এন কিউবের মানটা কিন্তু আমাদের হবে জেড স্কোয়ার ভি নট টি, জেড স্কোয়ার ভি নট টি, আর ওইখানে কোথায় যাবে, আচ্ছা বাকিটা নিচে চলে আসবে 2 পাই এন নট, এটা চলে আসছে আমাদের, এটা চলে আসছে। সো এখন দেখো এটা একটা আমরা সব এই পাশে নিয়ে নিলাম। সো এখন তুমি একটা সমানুপাতে কি করো, যে উই ক্যান সে এন ইজ ইকুয়াল টু কিউবিক রুট, এন ইজ ইকুয়াল টু কিউবিক রুট ওভার কি হবে আমাদের জেড স্কোয়ার ভি নট টি। ওকে, হ্যাঁ, জেড স্কোয়ার ভি নট টি ডিভাইডেড বাই 2 পাই এন নট, এটা বলা যায়। সো দেখতে পাচ্ছ যে এন আর টি এর মধ্যে সম্পর্কটা কি, যেটা দেখো এখানে এটা থেকে আমরা বলতে পারি যে এন প্রপোর্শনাল টু কিউবিক রুট ওভার টি। তাহলে এখান থেকে কানেকশনটা কি এখন আরো ইজি হয়ে গেল না, তাহলে যদি এন প্রপোর্শনাল আমাদের কিউবিক রুট ওভার টি হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কিন্তু যে আমাদের এল এটার সাথে কিন্তু বা কৌণিক ভরবেগ যেটা সেটার সাথেও কিন্তু এর সম্পর্কটা হচ্ছে কিউবিক রুট ওভার টি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় মাঝে মাঝে এটা চেয়ে বসে যে তোমাদের কৌণিক ভরবেগের সাথে পর্যায়কালের সম্পর্ক কি। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট না এই জায়গাটা আউলে যায় যে ভাইয়া আমাদের বইতে তো বা আমাদের নর্মালি যে আমরা শিখি সেখানে কিন্তু পর্যায়কালের সাথে কোনো কানেকশন দেওয়া হয় না। বাট তুমি যদি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করো যে তোমার কাছে ভি আছে, তোমার কাছে আর আছে, তুমি কিন্তু চাইলে এই যে ভি এন ইজ ইকুয়াল টু কি 2 পাই আর বাই টি, এখান থেকে কিন্তু ইজিলি তুমি পর্যায়কালের সাথে একটা কানেকশন দিতে পারো। সো পর্যায়কালের সাথে আমাদের এনতম শক্তি স্তরের কানেকশনটা কি, সেটা হচ্ছে এন প্রপোর্শনাল টু কিউবিক রুট ওভার টি। সো একটু বেশি নিচে হয়ে যায়, আমি একটু এটাকে উপরে উঠে লিখে দিই দেখো। সো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটাকে বলতে পারি যে এই লাইন থেকে আমাদের এই লাইনটা আসছে, অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু একবার তুমি এন এর সাথে সম্পর্ক স্টাবলিশ করে দিচ্ছ, সেখান থেকে কিন্তু তুমি আলটিমেটলি কৌণিক ভরবেগের সাথেও সম্পর্ক স্টাবলিশ করতে পারো। আই গেস এই জিনিসটা তোমাদের একটু হেল্পফুল হবে। তো এই কথাগুলাই যে ভি বের করছে সে আর বের করছে, অতএব তুমি কি বলতে পারো না যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে তুমি কৌণিক ভরবেগের মান বলো বা বেগ বলো বা আর বলো এগুলো তুমি বের করতে পারবা। সো এটাই ছিল বোরের একটা বড় সার্থকতা, যে বোর কিন্তু এগুলোর পরীক্ষালব্ধ মান এবং একদম থিওরিটিক্যাল মান বের করাতে সফল হয়েছিল।
এরপরে কি দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ধারণা এই মতবাদ থেকেই পাওয়া যায়। সো আমরা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার একটা আইডিয়া আমাদের এই বোর পরমাণু মডেল থেকেই পাই, যা পরবর্তীকালে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছিল। এন থেকেই দেখবা তোমাদের অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো আসছে, যেটা বোর পরমাণু মডেল না থাকলে হওয়া পসিবল হতো না। আর এখানে কি বলছে, এই যে এই কথাটা, যে সে কিন্তু সুস্থিত ইলেকট্রনের ব্যাসার্ধ গণনা করছে এবং ব্যাসার্ধের পরীক্ষালব্ধ মান বের করছে। সামনে আগে চলো একটু। আচ্ছা, এই তথ্য থেকে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করা যায়, যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন কোন শক্তিতে ঘুরতেছে। মনে করো এনতম শক্তি স্তরের এই যে ইএন, সে ইএন এর মানটা বের করছে। এখন তোমাদেরকে আমি বের করে দেখেছি যে ই এর মানটা কিভাবে বের করা যায়, সেটা আমরা আমাদের নেক্সট লেকচারে দেখব। যে নির্দিষ্ট শক্তি স্তরে যে এনার্জির মান, সেটাও আমাদের বোর্ড বের করে দেখিয়েছিল। এরপরে আরেকটা কি, যে রিডবার্গ ধ্রুবকের মানটা সেটা বের করছিল। এখন রিডবার্গ ধ্রুবকের মানটা কি, রিডবার্গ সমীকরণ আছে একটা, এটা আমরা বর্ণালী লেকচারে দেখবো। আমাদের বর্ণালী লেকচারে একটা কথা আছে যে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/nL² মাইনাস 1/NH², এরকম একটা সূত্র আছে। এই সূত্রটা কি, যে লোয়ার শেল থেকে হায়ার শেলে ইলেকট্রন যখন আপ ডাউন হয়, সেটা হচ্ছে মনে করো এরকম, যে একটা লোয়ার শেল থেকে হায়ার শেলে ইলেকট্রন গেল, মনে করো প্রথম শক্তিস্তর থেকে পঞ্চম শক্তিস্তরে ইলেকট্রন গেল। এখন তার ক্ষেত্রে ল্যামডার মানটা কত হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হবে, সেটা আমরা বোর পরমাণু মডেল থেকে বের করতে পারি। সো এই যে এখানে যে RH এর মানটা, এই RHটা কোত্থেকে আসছে, এই RHটাকে বলা হয় রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ ধ্রুবক। সো এটা হচ্ছে আমাদের রিডবার্গের ধ্রুবক। দেখো, তোমাদের মনে হতে পারে যে ভাই এগুলা কোত্থেকে আসতে আসছে, এগুলো আমরা আমাদের নেক্সট লেকচারগুলোতে আলোচনা হবে। এই যে তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম না, যে এই যে শক্তি শোষণ বিকিরণ নিয়ে ডিটেলস আমরা কোথায় পাবো, বর্ণালী লেকচারে। সো বর্ণালী লেকচারে কিন্তু তুমি এই সূত্রের একদম পুরো ডেরিভেশন দেখবা, যে RH টা কিভাবে আসছে, RH এর মানটা কত হবে না হবে, সেটা তুমি নিজেই হাতে কলমে ক্যালকুলেটরে বের করতে পারবা। বাট আপাতত একটু মনে রাখো যে এরকম একটা সূত্র আছে, যে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/NL-NH, যেটা ছিল বোরের যে মানে সাফল্যের মধ্যে একটা পর এটা। সো এই যে আমাদের RHটা, এটাকে আমরা রিডবার্গ ধ্রুবক বলতে পারি, এবং এই রিডবার্গ ধ্রুবকের মানটা সে নির্ণয় করেছিল। সেটা হচ্ছে কি আমাদের 109,678, এটা হচ্ছে ওর অ্যাকুরেট মানটা, সেন্টিমিটার ইনভার্স 1, এটা হচ্ছে অ্যাকুরেট মানটা। এবং সে যেটা বের করছিল সেটা কি ছিল, সেটা দেখো, তার মানটা ছিল 109,679, মানে জাস্ট 1 সেন্টিমিটারের ডিফারেন্স। তো 1 সেন্টিমিটার ইনভার্স 1-এর ডিফারেন্স, যেটা কিন্তু অতটা বড় না। সো এটাও বলা যায় আমাদের বোর পরমাণু মডেলের একটা বড় একটা সাফল্য, যে সে রিডবার্গ ইকুয়েশনের মতো কঠিন ইকুয়েশনের মানটাও তার পরমাণু মডেল থেকে বের করে ড্রাইভ করে দেখানো যায়। এরপরে দেখো, হাইড্রোজেন পরমাণুর কক্ষের শক্তি এবং ব্যাসার্ধ সে নির্ণয় করেছিল। সো হাইড্রোজেন পরমাণু, এটা তো একটু আগে বলছি, যে নির্দিষ্ট শক্তি স্তরের শক্তি, ব্যাসার্ধ, বেগ, এগুলো সে কিন্তু নির্ণয় করে দেখিয়েছিল। এখন আসো মেইন কথাবার্তা, যে এত পারফেক্ট একটা পরমাণু মডেল, এটাও কি একদম 100% এস্টাবলিশড বা 100% পিওর বলা যায়? আসলে না, প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো খারাপ থাকে। সো বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও কিছু লিমিটেশন ছিল, যেটা তোমরা ওর সাফল্যের মধ্যে আই গেস ফিল করতে পারছো। ফার্স্টেরটাই খেয়াল করো, ফার্স্টেরটা বলা আছে প্রকৃতপক্ষে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই বোর পরমাণু মডেল ব্যাখ্যা করা গেলেও একের একাধিক যারা, তাদের ক্ষেত্রে হয় না। ফর এক্সাম্পল আমি যদি বলি, বোর পরমাণু মডেল, আমার বোর অ্যাটমিক মডেলটা কার কার জন্য অ্যাপ্লিকেবল? হাইড্রোজেনের জন্য অ্যাপ্লিকেবল, হ্যাঁ। হিলিয়াম প্লাস এর জন্য অ্যাপ্লিকেবল, হ্যাঁ। লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা। সো লিথিয়াম 2+ এর জন্য অ্যাপ্লিকেবল, বেরিলিয়াম 3+ এর জন্য অ্যাপ্লিকেবল, এদের জন্য কাজ করে। বাট তোমাকে যদি আমি অন্যান্য কথাগুলো বলি, যে হিলিয়ামের জন্য কি অ্যাপ্লিকেবল হবে? হবে না। মনে করো লিথিয়াম প্লাস এর জন্য কি অ্যাপ্লিকেবল হবে? হবে না। বেরিলিয়াম 2+ এদের জন্য কি অ্যাপ্লিকেবল হবে? এদের কারোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। সো এইটাই হচ্ছে বোর পরমাণু মডেলের একটা বড় সীমাবদ্ধতা, যে ইলেকট্রন যদি একের থেকে বেশি বেড়ে যায় না, তখন কিন্তু আমাদের বোর পরমাণু মডেল তাদের এগেনস্টে কোনো এস্টাবলিশড এরকম ভেলোসিটি বলো বা ওই টাইপের মানগুলো বের করতে পারে না। তো এটা ছিল একটা বড় লিমিটেশন, যে একাধিক যখন ইলেকট্রন হয়ে যাবে, তাদের ক্ষেত্রে তাদের বর্ণালীর ব্যাখ্যা এই মডেল দ্বারা করা যায় না। সো এটা মনে রাখতে হবে একটু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে সাফল্য বলা যায়, আবার এটা তার একটা সীমাবদ্ধতাও বলা যায়, এটা মনে রাখবে একটু। এরপরে দেখো, বোর পরমাণু মডেলে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়, এটা খুবই ভালো একটা কথা, যে বোর কিন্তু তার যে এত কথাবার্তার মধ্যে সে একটা জিনিস ভুলেই গিয়েছিল, যে পরমাণু কিন্তু কোনো বৃত্ত না, পরমাণু কিন্তু একটা গোলক, মানে পরমাণু কিন্তু একটা 3D স্ট্রাকচার। বোর যত কথাবার্তা বলছে সব 2D পার্সপেক্টিভে বলছে। সে বলছে কক্ষপথ বৃত্তাকার, আসলে কক্ষপথ বৃত্তাকার, বৃত্তাকার 2D 2 ডাইমেনশনাল হয়ে গেল, তাহলে যে একটা 3D স্ট্রাকচারে তো অস্তিত্বই থাকলো না।
তো এটা ছিল তার একটা বড় সীমাবদ্ধতা, যে বোর যখন কথাবার্তা বলতেছিল সে এটাকে একটা দ্বিমাত্রিক সমতলীয় বস্তুর ন্যায় চিন্তা করছে, বাট আসলে এটা কি, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক কাঠামো, আসলে এটা একটা 3 ডাইমেনশনাল জিনিস, সেটাকে সে 2 ডাইমেনশনাল আকারে চিন্তা করে ফেলছিল, যেটা একটা তার সীমাবদ্ধতার মধ্যে ফেলানো হয়। এরপরে তোমাদেরকে কৌণিক ভরবেগ পড়ানোর সময় যে কথাটা বলে আসছি, যে বোর পরমাণু মডেলে এই যে কৌণিক ভরবেগ mvr এর মানটা কি বলা হয়েছে, h/2π এর nতম গুণিতক, সরল গুণিতক। বাট কথা হচ্ছে এই h/2πটা সে কোথায় পেল, এই যে h/2π এর গুণিতক হবে, এটাই বা সে জানলো কিভাবে, এটার কোনো ব্যাখ্যা বোর দিতে পারে না আমাদের। এরপরে দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, খুবই ফেমাস একটা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটাই হাইজেনবার্গ আসলে কি বলছে, অনেক কথাবার্তাই বলছে হাইজেনবার্গ, বাট তোমাদেরকে আমি একটু ইজিভাবে বোঝানোর ট্রাই করি হাইজেনবার্গ কি বলছে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এই কথাটা বলি যে আমাদের এই যে দুনিয়া, মানে ফুল ওয়ার্ল্ডটাকে আমরা দুইটা ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে এই ম্যাক্রো দুনিয়াটা, মানে বড় পার্সপেক্টিভে তুমি যেটা দেখো, আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টাম দুনিয়া। সো কোয়ান্টাম দুনিয়াটা কীরকম, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের। আমাদের এই নর্মাল যে ওয়ার্ল্ড, নর্মাল ওয়ার্ল্ডে আমরা যদি একটা জিনিসের ভেলোসিটি অ্যান্ড অবস্থান একসাথে নির্ণয় করতে পারি, কোয়ান্টাম দুনিয়ায় এই জিনিসটা করা পসিবল হয় না। মানে নর্মাল দুনিয়ায় দেখো, আমাদের নর্মাল যে এই যে আর্থ বা নর্মাল যে সিস্টেম, আমাদের নর্মাল সিস্টেমে একটা বস্তুর অবস্থান প্লাস বেগ দুইটাই কিন্তু নির্ণয় করা পসিবল আমাদের নর্মাল পার্সপেক্টিভে। তুমি অবস্থান বেগ একসাথে নির্ণয় করবা, বলতে পারো যে এই যে এখান থেকে 5 মিটার দূরে একটা বস্তু আছে, তার বেগ এত, এটা আমরা স্পিডোমিটার দ্বারা নির্ণয় করতে পারি। বাট কোয়ান্টাম ওয়ার্ল্ডে তুমি যখন যাবা তখন এই জিনিসটা না অ্যাপ্লিকেবল হয় না। ওই ক্ষেত্রে কি হয়, তুমি যদি একটা বস্তুর অবস্থান ঠিকভাবে বলো, তার বেগ তুমি নির্ণয় করতে পারবা না। এটাকে হাইজেনবার্গ একটা অনিশ্চয়তার নীতি বলছে। হাইজেনবার্গ তার নীতিতেই, যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতিটা, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বা আনসার্টেনিটি যে প্রিন্সিপালটা, সেখানে সে বলছে যে ডেল এক্স ডেল পি এটার মানটা সামওয়াট গ্রেটার অর লেস দেন হবে আমাদের h/4π, এটা h/4π থেকে বেশি বা কম হবে। এই কথাটার মান কি, এটা বলা হয় কতটুকু ভুল হতে পারে, h/4π এটা হচ্ছে ভুলের পরিমাণটা। আচ্ছা, সো এই যে ডেল এক্স আর ডেল পি, পিটা কি, পি হচ্ছে ভরবেগ। সো পি এর মধ্যে কি দেখো, তুমি যদি চিন্তা করো একটা বস্তুর ভর ফিক্সড, তাহলে তার এম ডেল ভি। সো ডেল পিটাকে আমরা কিভাবে বলতে পারি, দেখো তো ডেল পিটাকে আমরা এভাবে বলতে পারি না যে ডেল পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি। সো আমরা বলতে পারি, দেখো তুমি একটা বস্তুর ক্ষেত্রে ডেল এক্স মানে অবস্থানটা যত ভালোভাবে বলবা যে হ্যাঁ আমি 100% শিওর ওর অবস্থান এখানে, তাহলে তুমি কিন্তু ওর বেগটা 100% আনশিওর। মানে তুমি যদি ওর অবস্থান নিয়ে 100% শিওরিটি দেখাতে পারো যে আমি শিওর ও এখানেই আছে, তাহলে তুমি ওর বেগের বিষয়ে ততটাই আনসার্টেন যে না আমি ওর বেগ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। তুমি যদি বলো যে আমি 50% শিওর ও এই জায়গায় আছে, তাহলে তুমি বলতে পারো ওর ভেলোসিটি এত হতে পারে 50% শিওর। মানে তোমার এখান থেকে শিওরিটি, মানে অবস্থানের শিওরিটি যত বাড়বে, তোমার বেগের শিওরিটি তত কমবে। এটাকেই বলা হয় আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, যেটা বোর পরমাণু মডেলের সাথে একটু ক্ল্যাশ করে। কারণ কি, বোর কিন্তু অলরেডি বলে দিয়েছিল যে একটা ইলেকট্রনের, মানে আমি যদি তোমাকে বলি, বোর কিন্তু একবারে একটা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য আর এন এর ভ্যালুটাও বের করতে পারছে, সাথে সাথে ভি এন এর ভ্যালুটাও বের করে দেখাইছে। সে কিন্তু এখানে বলছে যে ভি ইজ ইকুয়াল টু কী হবে আমার, ভি ইজ ইকুয়াল টু 2π/ZE²/NH। আবার কি বলছে যে আর ইজ ইকুয়াল টু n²h²/4π² mZe²। সে কিন্তু এভাবে দুইটা সূত্র দিয়েছিল। এই দুইটা সূত্র কিন্তু আমাদের বোর পরমাণু মডেল দিয়েছিল, যেটা আমরা নেক্সট ক্লাসে প্রতিপাদন করে দেখাবো এটা। বাট এই যে সূত্রগুলোর মাধ্যমে আমরা কি বলতে পারি, দেখো তো তুমি যদি এখানে এন এর মান সব মানগুলো বসাও, তাহলে তুমি ভি আর আর দুইটাই বের করতে পারো না। বাট হাইজেনবার্গের সাথে এটা ক্ল্যাশ করে। হাইজেনবার্গ বলছে যে এটা করা পসিবল হবে না। সেটা হচ্ছে তোমার অবস্থান তুমি যত শিওর হবা, তুমি বেগ সম্বন্ধে ততটাই আনসার্টেন থাকবা। সো এই জিনিসটার সাথে আমাদের একটু ক্ল্যাশ করে এটা। এরপরে আমরা দেখো সবথেকে ফেমাস যেটা, সেটা হচ্ছে জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট। এই জিনিসটা কি, এখন আমাদের রাদার মানে আমাদের বোর পরমাণু মডেলে বোর বর্ণালী নিয়ে খুবই ভালোভাবে একটা আলোচনা করছে। বোরের বর্ণালী আলোচনার মধ্যে একটা কথা ছিল যে তোমার যখন একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে, তখন কি হবে, সে একটা শক্তি শোষণ বা বিকিরণ করবে। সেটা আমরা মনে করি এরকম যে আমাদের E3 হতে একটা ইলেকট্রন E1-এ আসলো। ওকে, তাহলে E3 থেকে E1-এ যদি আসে, তাহলে আমার ডেল ইটা আমি কি বলতে পারি বলো তো, ডেল ইটা বলা যায় আমাদের মডুলাস অফ E3 মাইনাস E1। আর এই যে এটার মানটা আমরা কিন্তু hc/ল্যামডা দ্বারা বের করতে পারি। এই যে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থাকে একটা, এই ল্যামডাটা আমাদের একটা বর্ণালী দিয়ে থাকে। এই ল্যামডাটা মানে আমরা যে আলোটাকে বিকিরণ হতে দেখবো, সেটা আমাদের একটা বর্ণালীর সৃষ্টি করে। এখন
আমাদের বোর যেটা বলছে, বোর বলে গেছে কি যে আমরা শুধুমাত্র একটা রেখা দেখতে পাবো বর্ণালীতে। ফর এক্সাম্পল বোর বলে গেছে, দেখো এই যে যদি তোমার ইলেকট্রন তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে আসে তাহলে তুমি এরকম একটা রেখা দেখতে পারবা। বাট আমরা দেখতে পারি যে তুমি যদি এই বর্ণালীটাকে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়ে যাও, তখন দেখা যায় এই রেখাটা অনেকগুলো ছোট ছোট রেখায় ভাগ হয়। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, এই রেখাটাই চারটা রেখায় ভাগ হয়ে গেছে। আবার এই একটা রেখা, এই রেখাটাই দেখো যখন তুমি আমাদের কি বলা হয়, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, লিখে দিই কোনটা কোন ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র আর এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র। সো দেখো চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে তুমি যখন এই বর্ণালীগুলোকে নিয়ে যাবা তখন তুমি দেখতে পাবা যে প্রত্যেকটা বর্ণালী ছোট ছোট অনেকগুলো বর্ণালীতে ভাগ হয়। এর ব্যাখ্যাও আমাদের বোর পরমাণু মডেল দিতে পারে নাই। এর ব্যাখ্যাটা হচ্ছে কি, আসলে আমি তোমাদের আসল ব্যাখ্যাটা বলে দিই। সেটা হচ্ছে তুমি যখন নির্দিষ্ট শক্তিস্তরের মধ্যে দিয়ে যাবা, সে ফর এক্সাম্পল তোমার মনে করো এরকম তুমি টুপিতে আসলা, ওকে, তুমি টুপিতে আসলা। এখন টুপির মধ্যে কিন্তু তিনটা জায়গা আছে আসার, চিন্তা করো টুপির মধ্যে কি আছে, টুপি এক্স আছে, টুপি ওয়াই আছে, টুপি জেড আছে। তো বোর শুধুমাত্র একটা জিনিসই দেখছে যে মনে করো আমার কত থেকে, মনে করো আমার 3s থেকে আমার 3p থেকে টুপিতে আসলো, বা টুপি এক্সে আসলো, টুপি ওয়াইতে আসলো না টুপি জেডে আসলো, সেটা কিন্তু সে জানতো না। তো এর কারণে একটা বর্ণালী ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বর্ণালীতে ভাগ করা যায়, যেটা আমাদের বলা হয় জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট। সো কোনটা কি মনে রাখবা, যখন আমাদের চুম্বক ক্ষেত্র ইউজ করি তখন জিম্যান, আর এখানে স্টার্ক, এই দুইটা মনে রাখবা। যে চুম্বক ক্ষেত্র ইউজ করলে সেটাকে আমরা বলতে পারি জিম্যান ইফেক্ট, আর তড়িৎ ক্ষেত্র ইউজ করলে সেটাকে আমরা বলি স্টার্ক ইফেক্ট। সো এই দুইটা ইফেক্টের ব্যাখ্যাও আমাদের বোর দিতে পারে নাই। আচ্ছা, এখানে আমরা একটু খুবই বেসিক আলোচনা করবো, সেটা হচ্ছে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য। এই পার্থক্যের মাধ্যমে কিন্তু আমরা বৈশিষ্ট্য একবার শিখে যাব। সো আসলে দেখি, রাদারফোর্ড পরমাণু মডেল সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল, যেটাকে আমরা বলি নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ানের বলবিদ্যার উপর স্টাবলিশ ছিল। অন দ্য আদার হ্যান্ড বোরের পরমাণু মডেলটা কার উপর ছিল, সেটা ছিল কোয়ান্টাম মতবাদের উপর স্টাবলিশড। সো এটা হচ্ছে একটা বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স এদের মধ্যে, যে কারটা কোন মতবাদটাকে ফোকাস করে বানানো হয়েছিল। রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে নিউক্লিয়াসে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে। সেটা হচ্ছে কি দেখছো, রাদারফোর্ড বলছে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথেই ঘুরতে পারবে। বাট বোর বলছে কি ইচ্ছা মতো ঘোরাঘুরি অফ, শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট এবং সুস্থিত কক্ষপথে, যেটাকে সে বলে দিচ্ছে। সো রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে n = 1.5, 3.2 এগুলো হওয়া পসিবল। বাট বোর অনুযায়ী কিন্তু এগুলো হওয়া পসিবল না। বোর বলে দিয়েছে n এর মান 1, 2, 3, 4, 5, 6 এরকম একটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। থার্ডে দেখো, থার্ডে বলা হয়েছে কি আমাদের যে রাদারফোর্ড অনুযায়ী ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে। এই যে যেটা রাদারফোর্ড পরমাণু মডেলে সুস্থিতিশীল কেন ব্যাখ্যা করা যায় না, যে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি বৃত্তাকার ঘুরতে থাকে তাহলে কিন্তু ইলেকট্রন একটা পর্যায়ে নিউক্লিয়াসে এসে পতিত হবে এবং ওর স্টেবিলিটিটা ধ্বংস হয়ে যাবে। বাট বোর পরমাণু মডেলে যে সেরকম কিছুই হয় না, নির্দিষ্ট শক্তিস্তরে থাকাকালে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এরপর আমরা দেখি, দেখো এই মডেল অনুসারে পরমাণুর মধ্য দিয়ে নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়া পসিবল। সো এখানে কি বলছে দেখো, সে বলছে যে নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা। সেটা কি নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালীটা কি, এই যে আমাদের ম্যাক্সওয়েল যে কথাটা বলছিল না, মনে করো ম্যাক্সওয়েল যে কথাটা বলছিল যে ইলেকট্রন কন্টিনিউয়াস ঘুরতেছে আর শক্তি বিকিরণ করতেছে, যদি এই জিনিসটা হয় তাহলে কি তুমি কি এখান থেকে কন্টিনিউয়াস একটা লাইট দেখতে পারবে না, তুমি এখান থেকে একটা কন্টিনিউয়াস তুমি বর্ণালী দেখতে পাবা এখান থেকে একটা। সো কন্টিনিউয়াস যে বর্ণালী দেখতে পাবে এটাকে বলা হয় কি নিরবিচ্ছিন্ন বর্ণালী, মানে যে বর্ণালীটা তুমি কোনো মানে বিচ্ছিন্নতা মানে কোনো রূপ গ্যাপ ছাড়া কন্টিনিউয়াস তুমি দেখতে পারবা। আর বোর বলছে কি, বোর বলছে না, বোর বলছে এই জিনিসটা হয় না, এই বর্ণালীটা শুধুমাত্র তখনই হয় যখন আমার উচ্চ শক্তিস্তর থেকে আমার নিম্ন শক্তিস্তরে একটা ইলেকট্রন আসবে, শুধুমাত্র তখনই আমার এটা হওয়া পসিবল। তাহলে এখানে বর্ণালীটা একটু থেমে থেমে আসবে না, এখানে বর্ণালীটা কিন্তু একটু থেমে থেমে আসবে। এই টাইপের বর্ণালী সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী, মানে ইলেকট্রন যখন ইচ্ছা তখন ও আসবে, আবার যখন ইচ্ছা হবে না তখন ও আসবে না। সো এটাকে বলা হয় আমাদের বিচ্ছিন্ন বর্ণালী, বা এটা আরেকটা নাম আছে রেখা বর্ণালী। রেখা বর্ণালী সিস্টেম, যেটা রেখার আকারে দেখা যায়। এই যে দেখো একটু আগে ছবিটা দেখাইছিলাম, এই দেখো একটা রেখার মতো দেখতে পাচ্ছ না বর্ণালীটাকে, এটা কি বলা হয় রেখা বর্ণালী। সো এই কথাটাই আমাদের বোর বলছে। আর এই দেখো রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী কিন্তু তুমি কক্ষপথের ব্যাসার্ধ বলো, ইলেকট্রনের গতিবেগ বলো, শক্তি বলো, বর্ণালী বলো, কোনো কিছু সম্বন্ধে আইডিয়া দিতে পারো না। বাট বোর পরমাণু মডেল অনুযায়ী কিন্তু এগুলো সব কিছুর আইডিয়া দেওয়া যায়, একদম মান বের করে দেখানো যায়। আচ্ছা,
তো আমরা এতক্ষণ আমাদের জার্নিতে বোর পরমাণু মডেল নিয়ে জানার ট্রাই করেছি। সো আসো আমরা একটু এই টাইপের পরমাণু মডেল থেকে কী কী টাইপের কোশ্চেন আসে সেগুলো একটু দেখে আসি। তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এই যে বোর পরমাণু মডেল নিচের কোন মৌল বা আয়নের জন্য বর্ণালী ব্যাখ্যা করতে পারে, তোমাদেরকে এটা কিন্তু বলে আসছিলাম যে এটা কিন্তু এমসিকিউতে আসে। দেখো চিটাগাং বোর্ড 23-এই আসছে। সো তোমাদের কাছ থেকে আমি একটা কোশ্চেন অ্যান্সার নিব, তোমরা নিজেরা একটু ভিডিওটা পজ করে অ্যান্সারটা চিন্তা করো কি হবে। সো আই গেস তোমরা চিন্তা করে ফেলেছো এখন। তাহলে দেখো কি হতে পারে এটা। তো হাইড্রোজেন মাইনাস কি হবে? হবে না, ইলেকট্রন 2টা হয়ে গেছে। হাইড্রোজেন প্লাস কি হবে? হবে না, কারণ ইলেকট্রন নেই। বেরিলিয়াম 3 প্লাস হতে পারে। হিলিয়াম কি হবে? হিলিয়াম হবে না। এরা সবাই কেন হলো না বলো তো? শুধুমাত্র অনলি এক ইলেকট্রন বিশিষ্ট কাঠামো, শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট কাঠামো যারা, তাদের জন্য কিন্তু ব্যাখ্যা করা পসিবল। সো তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট কে আছে শুধুমাত্র আমরা, সেটা হচ্ছে বেরিলিয়াম। বুঝতে পারছি আমরা কেন প্রথম তিনটা হবে না। ওর কাছে ইলেকট্রন কয়টা, আসো আরও একটু ডিটেলসে ভাইয়া দেখাই দিই। ওর কাছে ইলেকট্রন হচ্ছে 2টা। হাইড্রোজেন মাইনাস ওর কাছেও 2টা, ওর কাছে তো ইলেকট্রনই নাই। এর কারণে ওদের দ্বারা ব্যাখ্যা করা পসিবল হবে না। বেরিলিয়াম দ্বারা শুধুমাত্র ব্যাখ্যা করতে পারবো, কারণ বেরিলিয়ামের 3 প্লাস, তাহলে ওর কাছে ইলেকট্রন আছে একটা। পরমাণুর আচ্ছা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে, কি ব্যাখ্যা করতে পারে দেখো তো। পরমাণু তড়িৎ নিরপেক্ষতা ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ ব্যাখ্যা করতে পারে। পারমাণবিক বর্ণালী সেটাও ব্যাখ্যা দিতে পারে। আকার তো বের করে দেখেছে, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1, 2 ও 3, তিনটাই হবে এটা। পরেরটা আসো, কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? এই কথাটা কে বলছিল রাদারফোর্ড পরমাণু মডেলে? মনে করো সেটা বলছিল আমাদের ম্যাক্সওয়েল। সো এই যে ম্যাক্সওয়েল আর ম্যাক্স প্লাঙ্ক, এদের মধ্যে আউলায় ফেলা যাবে না, এটা কিন্তু ম্যাক্সওয়েল বলছিলাম, নট ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কি হবে? সো আমরা জানি কি, আমরা জানি যে আমাদের MVR এর মানটা কি। উই নো MVR ইজ ইকুয়াল টু NH/2π। এখানে বলছে কি দেখো, তৃতীয় কক্ষপথ মানে কি বলতো? n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু 3। সো n ইজ ইকুয়াল টু 3 হলে আমরা কি বলতে পারি বলো? n ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে আমাদের? MVR ইজ ইকুয়াল টু 3/2 h/π। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো কোনটার সাথে দেখো MVR ইজ ইকুয়াল টু 3h/2π, তো এইটা। সো MVR ইজ ইকুয়াল টু 3h/2π, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি এমসিকিউ দেখছো, এবং এগুলো কিন্তু দেখো একদম রিসেন্ট বোর্ডে আসা, 23-এর বোর্ডে আসা, দেখছো একদম রিসেন্ট বোর্ডে আসা প্রশ্নগুলো। আচ্ছা এটা একটু বলো তো এখানে যে নিচে এই উদ্দীপকের চিত্রটার ক্ষেত্রে কি হয়? আচ্ছা ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা তো অবশ্যই কারেক্ট, এটা তো অবশ্যই কারেক্ট। আরেকটা দেখো, এটা যদি আমার E1 হয় আর এটা যদি আমার E2 হয়। এখন এই চিত্রের জন্য কি আছে দেখো তো, এই চিত্রতে আমার তো শক্তি বিকিরণ কখন হয় তোমরা বলো তো? শক্তির বিকিরণ কখন হয়? তোমাদের কাছে কোশ্চেন, বিকিরণ কখন হওয়া পসিবল? জাস্ট একটু পজ করে চিন্তা করো, শক্তির বিকিরণ কখন হয়? আমি বলছি যে বিকিরণ হয় যখন তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। ওকে, উপরের কোনো শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে আসে তখন হয় আমার শক্তি বিকিরণ। তাহলে শক্তি বিকিরণ হওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই ভাই শক্তি বিকিরণ করার জন্য কিন্তু অবশ্যই আমার দ্বিতীয় শক্তি স্তর থেকে আমার প্রথম শক্তি স্তরে আসতে হবে। সো আমার ডেল ইটা কি হবে? E2 মাইনাস E1 হবে। তাহলে ডেল ইটা কিন্তু E2 মাইনাস E1 বিকিরণের জন্য। এই যে তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু এটা অ্যান্সার কেন হবে না বলো তো? এটা কিন্তু আমাদের শোষণের জন্য বলা হয়েছে, এটা কিন্তু শোষণ। E1 থেকে E2 এটা কিন্তু আমার শোষণের জন্য হবে। সো উই ক্যান সে 1 and 2। সো আই গেস আমরা অ্যান্সার পেয়ে গেছি। খুব সুন্দর একটা এমসিকিউ ছিল কিন্তু। আচ্ছা এরপর বলছো দেখো, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? সো এটা তোমরা একটু নিজেরা চিন্তা করবা। আমাদের কৌণিক ভরবেগের মানের কিন্তু আমরা সবাই জানি যে MVR ইজ ইকুয়াল টু NH/2π। এখন তোমাকে বলছো স্বাভাবিক অবস্থায় আবর্তনশীল একটা কৌণিক ভরবেগের মান কত হবে? সো আমি কি বলছিলাম এখানে, আচ্ছা একটু এনটা দেখে একটু উইয়ার্ড লাগতেছে মেবি আমাদের কাছে, এইচ এর মতো দেখাচ্ছে একটু, আর পুরোটা একটু করে লিখে দেবার NH/2π। হ্যাঁ এখন দেখো তুমি n এর মান বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, কোন মানটা ইফেক্টিভ হয় সেটা নিজেরাই বের করবে এখান থেকে। ওকে, সো কোন মানটা ইফেক্টিভ হইতে পারে সেটা ওই যে বললাম কোয়ান্টাইজেশন টাইপের একটা কথাবার্তা এখানে। প্লাঙ্কের ধ্রুবকের মান এটা তোমরা পারবে, এটা আমি না দেখাইলি না, তোমার আজকের লেকচারটা তোমরা পুরো করছো। সো তোমরা জানো 6.626 ইন্টু 10⁻34 হবে অ্যান্সার অবশ্যই। সো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে দুইটা জায়গায় খেয়াল করবা, এই জায়গাগুলো খেয়াল করবে যে 10⁻34 দেওয়া আছে এক জায়গায়, আরেক জায়গায় দেওয়া আছে 10⁻34।
আবার তুমি এককগুলোর ক্ষেত্রে খেয়াল করবা জুল সেকেন্ড বলছে নাকি আর্ক সেকেন্ড বলছে। যদি আর্ক সেকেন্ড বলে তাহলে কি হয়, আমি কিন্তু লেকচারের মধ্যেই বলে আসছি আর্ক সেকেন্ড হলে কত হবে 10^27। সো এটার অ্যান্সারও নিজেরা একটু প্র্যাকটিস করবা, ট্রাই করবো এখানে তোমরা। এরপরে দেখো হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেয়া আছে। সো এটা কি দেয়া আছে বলো, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। সো এখানে কি দেয়া আছে আমাদের, আর দেয়া আছে, বলা হয়েছে ইলেকট্রনের গতিবেগ কত, এম তো জানি আমরা। সো আর দেয়া আছে, এম বেগ করবো, এই টাইপের অ্যান্সার আমাদের কি। আরো বলা হচ্ছে চতুর্থ শক্তিস্তর। চতুর্থ শক্তিস্তর মানে কি বলতো, n = 4। আমরা কি এটা বলতে পারি যে উই নো mvr = nh/2π। বের করতে বলছে কি ভেলোসিটি। তো ভেলোসিটি রেখে বাকিগুলো সব এই পাশে পাঠিয়ে দিই, nh/2π mr। এখন বলো এইচ এর ভ্যালু জানি আমরা, এন এর ভ্যালু দেয়া আছে, এম এর ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালু দেয়া আছে। বের করাটা খুবই ইজি, জাস্ট মানগুলো বসাবা, বের করে ফেলবে এখান থেকে। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা খুবই সুন্দর একটা অঙ্ক, এটা আসলে করে দিই। তোমাকে বলছি কি বোরন, তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাসটা করো তো একটু। বোরনের ইলেকট্রন বিন্যাস কি হয় 2,3। তাহলে বোরনের ক্ষেত্রে দেখো তো শেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। ওকে, সো দেখো বোরনের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 1s2 2s2 2p1। তাহলে 2p1 এ আছে, মানে আমার দ্বিতীয় শক্তি স্তরে আছে। যদি আমি এভাবে ভেঙে দেখাই যে 1s2 2s2 2p1, সো দেখছো এখন দ্বিতীয় শক্তি স্তরে আছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে n এর মান কত, সো এখানে আমাদের n = 2। সো n = 2 হয়, হোয়াট উই ক্যান সে mvr = 2h/2π। সো এখান থেকে 2 কাটাকাটি করি আমরা, 2 কাটাকাটি, সো mvr এর মানটা কি হবে h/π। সো আমার মানটা হবে h/π। h/π কোথায় আছে, এই যে এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এ থেকে সি শক্তি স্তরে শক্তির পার্থক্য 1.93 × 10^18 হলে নির্গত আলোকরশ্মি দৃশ্যমান হবে কি হবে না। সো কথা হচ্ছে আলোকরশ্মিটা দৃশ্যমান হবে কিনা। দৃশ্যমান আলোকরশ্মি হওয়ার জন্য আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত হতে হয়, আমরা 380 থেকে 780 ন্যানোমিটার হওয়া লাগে। 380 থেকে 780 ন্যানোমিটার হলেই সেটা দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য হয়। তাহলে আমাদের এখানে বলা হয়েছে ই এ থেকে ইসিতে আছে। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি দেখো তো, আমরা বলতে পারি যে ডেল ই এর মানটা কত হবে, ডেল ই হবে আমাদের এ থেকে, আচ্ছা এ আর সি বলছে না, তাহলে দেখো এ আর সি বলছে, তাহলে এ হচ্ছে কত প্রথম শক্তিস্তর, সি হচ্ছে কত তৃতীয় শক্তিস্তর। সো উই ক্যান সে তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে আসছে, সেটার ভ্যালুটা কত, আমাদের ভ্যালুটা দেয়া আছে কত দেখো তো। আচ্ছা এটাকে আবার আমরা কি বলতে পারি, এটাকে আমরা আবার hc/λ বলতে পারি না, এটাকে কিন্তু আমরা আবার hc/λ বলতে পারি। সো আমরা আলটিমেটলি বলতে পারি যে ডেল ই = hc/λ। এখন এখানে তো ডেল ই এর মানটা দেয়া আছে, আমার ডেল ই এর মানটা কত 1.93 × 10⁻, কত 1.93 × 10⁻18, এটা হচ্ছে hc/λ। এইচ এর মান জানো, সি এর মান জানো, ল্যামডার মানটা এখান থেকে আমরা বের করে ফেলি। চলো ল্যামডার মানটা আমাদের কত আসবে, ক্যালকুলেশনটা আমরা করি একটু। তো ল্যামডার মানটা আমাদের কত আসে, এইচ হচ্ছে 6.626 × 10⁻। এখন দেখো আমরা কোনটা নেব, এখানে আমাদের মানটা জুলে দেয়া আছে, যেহেতু মান জুলে দেয়া আছে আমরা এইচ এর মানটাও কিন্তু জুলেই নেব এখান থেকে। সো সি 3 × 10⁸ ডিভাইড বাই ল্যামডা কত আমাদের কত 1.93 × 10⁻18। সো আমাদের মান আসে কত, আমাদের ল্যামডার মান আসে, দেখো আমি লিখি একটু 1.03 × 10⁻7। এটা কিন্তু মিটারে আসছে। এখন মিটার থেকে আমাদের কি ন্যানোমিটারে যাওয়া লাগবে। মিটার থেকে ন্যানোমিটারে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, তোমরা সবাই জানো যে 1 মিটার = 10⁹ ন্যানোমিটার, এটা আমরা সবাই জানি। সো এই অ্যান্সারটাকে আমরা 10⁹ দ্বারা গুণ দেবো। চলো গুণ দেই আমরা, 10⁹ দ্বারা গুণ দিলাম, কত আসে আমাদের অ্যান্সার 102, আচ্ছা 102 না 103 আসে আসলে, 103 ন্যানোমিটার। সো এটা কি আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে, দেখো তো 380 থেকে ছোট না, সো যেহেতু রেঞ্জের বাইরে, সো আমরা কি বলতে পারি এটা কি দৃশ্যমান হবে কি হবে না। তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এটা দৃশ্যমান হবে না। ওকে, এটা আমাদের কিন্তু দৃশ্যমান হবে না, আমরা বলতে পারি এটা একটা দৃশ্যমান আলো হবে না। আচ্ছা
এ আর বি মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী বলে মনে করো? দেখো এ মডেলটা কোনটা আমরা বলতে পারি, এ মডেল আর বি মডেল। সো এ আর বির মধ্যে কোনটা সব থেকে বেশি উপযোগী মনে হয় তোমার? এটা হচ্ছে রাদারফোর্ড আর বিটা হচ্ছে আমাদের বোর। সো অবশ্যই বোর পরমাণু মডেলটা অধিকতর উপযোগী। সো ওই জিনিসটা আমরা একটু বলে দেবো। ওকে, আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা থার্ড লেকচারে ট্রাই করছি বোর পরমাণু মডেলটাকে পুরোপুরি আলোচনা করার, এবং আমাদের নেক্সট লেকচারে আমরা বোর পরমাণু মডেলেরই কিভাবে আমরা ভি বের করতে পারি, আর বের করতে পারি, ই বের করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আল্লাহ হাফেজ সবাইকে।